সম্পর্কে কিছু বলি। আজকে যেহেতু আমরা লাস্ট কয়েকটা দিন ধরে থিওরিটিক্যাল পড়াশোনা করতেছিলাম, লাইক টেস্ট কেসেস ছিল, তার আগে ছিল টেস্টিং এর কিছু মেথডস ছিল, তারপর টেস্ট কেস ডিজাইন ছিল। তো আজকে আমরা একটু ভিন্ন ধাঁচের একটা ক্লাস করবো, লাইক আমরা আজকে ম্যানুয়াল টেস্টিং করবো। ম্যানুয়াল কিভাবে টেস্ট করে একটা সফটওয়্যার, হয়তো সবার মোটামুটি কম বেশি জানা আছে ম্যানুয়ালি কেমনে টেস্ট করে। ম্যানুয়াল টেস্টিংটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কজ আমাদের ক্ষেত্রে আমরা যখন জব সেক্টরের দিকে তাকাই, তো তখন হচ্ছে একজন এসকিউএল ইঞ্জিনিয়ারের প্রথম যে হাতে খড়ি হয় টেস্টিং এ, সেটা হচ্ছে ম্যানুয়াল টেস্ট দিয়ে শুরু হয়। ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে ইউনিট টেস্টিং ও পড়ে, ইউনিট টেস্টিংটাও ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে আসে। বাট আমরা হচ্ছে আজকে দেখবো আমাদের যেহেতু আমি স্মার্ট সফটওয়্যার থেকে আপনাদেরকে হচ্ছে ইয়ে করতেছি, আমি স্মার্ট সফটওয়্যার প্রতিনিধিত্ব করছি। আমাদের প্রোডাক্ট আছে অনেকগুলা, আমাদের সফটওয়্যার আছে অনেকগুলা। আজকে আমরা হয়তোবা একটা বা দুইটা সফটওয়্যার দেখবো যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে কিভাবে একটা সফটওয়্যার টেস্ট করে, বা ইন্ডাস্ট্রিয়াল মানে ইয়েতে এনভায়রনমেন্টে কিভাবে একটা ম্যানুয়াল টেস্ট করে। হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যারের বা একটা সফটওয়্যার বা কয়েকটা, একটা সফটওয়্যার কয়েকটা মডিউলের। তো হচ্ছে ক্লাসে কয়জন জয়েন করলো এতক্ষণ? আচ্ছা, আমি এটা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে এআই নোট টেকার আছে। I guess he is in present the class. নাকি ইউসুফ, আপনি কি ক্লাসে প্রেজেন্ট আছেন? হ্যালো ইউসুফ। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, আমরা আসলে বলা উচিত, কথা বলা উচিত যে কোন ধরনের সফটওয়্যার নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করে থাকি, বা ইন্ডাস্ট্রিতে কোন ধরনের সফটওয়্যার গুলো নিয়ে বেশি কাজ হয়ে থাকে। আমাদের আমাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি যেসব সফটওয়্যার গুলো ইউজ হয়, বা আমরা যেসব সফটওয়্যার গুলা বিল্ড করি, টেস্ট করি, ডিপ্লয় করি, সেগুলো হচ্ছে মেইনলি কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইডেড থাকে, যেমন এইচআরএম, তারপর ইআরপি, তারপর হচ্ছে আপনার কিছু ম্যানেজমেন্ট লেভেলের সফটওয়্যার থাকে, যেগুলো অ্যাকচুয়ালি বেশ ছোটখাটো সফটওয়্যার না, বেশ বড় সফটওয়্যার থাকে। বড় বড় সফটওয়্যারই থাকে, আর হচ্ছে সেগুলোর মডিউল গুলাও দেখা যায় যে অনেক বেশ বড়ই থাকে। আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে হচ্ছে এরকম কোন সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার বা এইচআরএম রিলেটেড সফটওয়্যার গুলা কিভাবে ম্যানুয়াল টেস্ট করে। তো আমি একটা লাইভ, আমাদের একটা লাইভ প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাই, গেলে আপনারা হয়তো বা কিছুটা আইডিয়া পাবেন সেখান থেকে। এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, আমাদের একটা প্রজেক্ট যেটা এখন লাইভে আছে। আমাদের এরকম প্রজেক্ট অনেকগুলো আছে, একই একই ধরনের স্যার প্রজেক্ট। আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? আচ্ছা, ওয়েট, আমি আমার স্ক্রিনটা হয়তো বা শেয়ার করেছিলাম কোনো একভাবে। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমি শেয়ার করেছিলাম, বাট ওখানে আবার কোন একটা গ্লিচের কারণে অফ হয়ে গেছে শেয়ারটা। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের একটা লাইভ প্রজেক্ট। আমরা এটা এটা অনেক আগেই বিল্ড করা, লাইক 2 to 3 years।
স্টিল আমরা হচ্ছে এটা আমাদের কাছ থেকে দে আর গেটিং আওয়ার সার্ভিসেস। প্রতিদিনই দেখা যায় যে কোনো না কোনো মডিউল চেঞ্জ হয়, কোনো না কোনো জিনিসের আমরা অ্যাকচুয়াল ইয়ে করে থাকি, ডিবাগ করে থাকি। তো আজকে আমি এত ডিটেলসে যাব না, অনেক বেশি ডিটেলসে যাব না। সোর্স কোড বা কোনো ডেভেলপমেন্ট এই দিকে যাব না। আমি নর্মালি একটা ম্যানুয়াল টেস্ট করব কিছু কিছু ইয়ের, কিছু কিছু জায়গার। তো আহ, আমার মনে হয় যে আমাদের লাইভ প্রজেক্ট না করে আমাদের একটা ডেমো প্রজেক্টে কাজ করা বেশি ভালো। আচ্ছা, এটা আমাদের একটা ডেমো প্রজেক্ট। আপনারা প্রথমে হচ্ছে একটা লগ ইন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। সেখানে হচ্ছে ক্রেডেনশিয়ালস এর মধ্যে প্রথমে আইডির ক্ষেত্রে আমরা মেইল ইউজ করতেছি, এটা আপনারা হয়তো বা দেখছেন। এখানে ডান সাইডে এটা মেইল বাটন আছে, আর নিচে একটা পাসওয়ার্ডের ফিল্ড আছে। তো অ্যাজ ইট ইজ একটা সাদামাটা টিপিক্যাল লগ ইন ইন্টারফেস। তো এখানে আমরা যদি লগ ইন করি, আমাদের ইউজার মেইল আর পাসওয়ার্ড দিয়ে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে কি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে আমরা একজন অ্যাডমিন হয়ে লগ ইন করেছি সাইটটাতে। এবং এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। প্রথমে আমি বলে নিই, আমরা একটা ইআরপি সফটওয়্যার টেস্ট, ম্যানুয়াল টেস্ট করব। তো কিছু কিছু জিনিস, তার সাথে সাথে শুধু টেস্টিং না, কিছু কিছু মডিউল সম্পর্কে আপনাদের কিছু নলেজ হয়ে যাবে। ইআরপি সফটওয়্যার কোন টাইপের হয় অ্যাকচুয়ালি। আমি যেটা ওপেন করেছি এটা হচ্ছে হসপিটাল রিলেটেড একটা সফটওয়্যার। আমি আগের দিন হসপিটালের উদাহরণটা, এক্সাম্পলটা দিয়েছিলাম এই কারণেই যে আপনাদেরকে একটা হসপিটাল সফটওয়্যার ডেমো আমরা দেখাবো, লাইভ ডেমো। তো এটা সার্ভারের সাথে কানেক্টেড আছে। আর আমরা হচ্ছে যদি বলে থাকি যে এই এটা কোন টাইপের টেকনোলজি বা কোন ধরনের টুলস বা আহ, কোন কোন ধরনের অ্যাকচুয়াল টেকনোলজির উপরে বিল্ট ইন, সেটা এটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই লারাভেল আছে। ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ, এইচটিএমএল, সিএসএস, আই গেস অন্য জিনিসপত্র আছে। তো দ্যাটস নট আওয়ার হেডেক। আমরা সিনারিওস থাকে এখানে, অনেক কিছু আছে। আহ, প্রথমে যদি দেখি যে এখানে প্রথম একটা কার্ড আছে। কার্ডের মধ্যে এখানে একটা, যেহেতু একটা হসপিটাল সফটওয়্যার, তো এখানে হচ্ছে প্রথমে একটা কার্ড আছে। এখানে হচ্ছে টোটাল পেশেন্ট, টোটাল রিলিজ, টোটাল ওটি, পেশেন্ট, স্টাফ, অ্যাম্বুলেন্স, মেডিসিন, অনেক কিছুই আছে। তো এরপরে আপনি যদি ডান হাতে সাইডে দেখতে চান, এখানে হচ্ছে ইন্টারনাল ডক্টর, রেফার ডক্টর, অ্যাসিস্ট্যান্ট ডক্টর, হসপিটাল নার্স। অ্যাকচুয়ালি টিপিক্যালি হসপিটালে যেই ভাইবটা পান, আপনার এনভায়রনমেন্টটা পান, সবকিছুই এখানে অ্যাজ ইট ইজ আছে, দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনারা পেশেন্ট আইডি বাই জেন্ডার, সার্জারিজ। এটা যেহেতু এই সফটওয়্যারের ডেটা ইনপুট, এটা ডেটাবেজে ডেটা ইনপুট খুব কম হয়েছে, এই জন্য আপনারা কিছু জিনিস ওটাতে লাইভ দেখতে পেতেন এর আগে যেটা ওপেন করেছিলাম। এটাতে একটু কম দেখবেন, কারণ এখানে আমাদের ডেটা ইনপুট কম করা আছে। এই যে এখানে শুধু একটা বার দেখে বুঝতে পাচ্ছেন যে একটা বার কেন, একটা বার জাস্ট এটা হয়তো বা কোনো একটা এপ্রিল মাসে কোনো একটা পেশেন্ট এন্ট্রি হয়েছিল অ্যাজ এ ডেমো টেস্ট, এই জন্য হয়তো বা এটা এখানে দেখা যাচ্ছে। পেশেন্ট টাইপ, পেশেন্টস, তারপরে ট্রিটমেন্ট টাইপ, এইসব জিনিসপত্রগুলোও হরিজন্টালি বা ভার্টিক্যালি, অথবা দেখা যায় যে আহ, কোন এক আহ, কোন একটা হচ্ছে ফর্মে এখানে আপনারা দেখতে পাবেন। আবার দেখা যায় যে এখানে এজ ওয়াইজ কিছু টেবিল আছে, এজ ওয়াইজ কিছু পার্সেন্টেজ গ্রাফ আছে। তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স এর জন্য কিছু জায়গা আছে। তো একটা ড্যাশবোর্ডটা খুব একটা ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি। যারা সফটওয়্যারটি ইউজ করে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের মেইন গোল হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়াল টেস্ট কেমনে করে। ম্যানুয়াল টেস্টকে আপনি যদি বলেন ইউজার লেভেলের টেস্টও বলা যায়, কিন্তু অবশ্যই ইউজারকে জানতে হবে যে কিভাবে একটা ম্যানুয়াল টেস্ট করে, না হলে তো আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে মুভ করতে পারবেন না। তো
অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এক এক করে কয়েকটা মডিউল দেখবো, যে এক একটা মডিউল যদি আমরা টেস্ট করতে যাই, সো আমাদের সামনে কি কি জিনিস অ্যারাইজ হয় বা কিভাবে আমরা একটা মডিউল টেস্ট করব অ্যাকচুয়ালি ম্যানুয়ালি হাতে কলমে। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টটা করার উদ্দেশ্যই হচ্ছে যে অ্যাকচুয়ালি সফটওয়্যারটাকে মোটামুটি একটা সফটওয়্যারকে মোটামুটি জানা, সেটাকে সেটাতে ডেটা ইনপুট দিয়ে সেটা কেমন আউটপুট আসছে বা সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, তার যেসব ফাংশন গুলো আছে, বাটন গুলো আছে, সেগুলো ঠিকঠাক আমাদের এন্ড থেকে ইন্টারফেস থেকে আমরা দেখবো যে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, অপারেশন গুলো হচ্ছে কিনা, ঠিক আছে, এগুলাই। সো আমরা হচ্ছে যেটা করবো, প্রথমে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের নিচে একটা মডিউল আছে, নাম হচ্ছে পেশেন্টস। তো পেশেন্টস, এই পেশেন্টস এর যে মডিউলটা, এটা যদি আমরা টেস্ট করতে যাই, সো আমাদের end থেকে আমরা প্রথমে হচ্ছে কয়েকটা সাব মডিউল অথবা বলতে পারেন অপশনস দেখতে পাচ্ছি। ক্রিয়েট পেশেন্ট, পেশেন্ট লিস্ট, কার্ড হোল্ডার্স, কার্ড টাইপস, ক্লিনিক্যাল ক্যাটাগরিজ, তারপরে হচ্ছে অ্যাড্রেস সেটিংস। তো এগুলা হচ্ছে কিছু কিছু অপশনস, আমরা এগুলা মোটামুটি টেস্ট করব, দেখবো যে অ্যাকচুয়ালি কি দেখি হাতে কলমে উইদাউট এনি টুলস। আমরা আজকে আবারও বলি যে আমরা কোনো ধরনের কোনো টুলস ইউজ করব না। অ্যাকচুয়ালি আমাদের চোখ, মাথা, হাতের আঙ্গুল আর অ্যাকচুয়ালি আমাদের ব্রেন যে যতটুকু অ্যাকচুয়ালি একটা ম্যানুয়াল টেস্ট করে সেটা আমরা দেখব। ধরে নেব আমরা হচ্ছে একজন ইউজার, আমরা কিভাবে একটা টেস্ট করতে পারি। আমরা একজন টেস্টার বা আমরা একজন ডেভেলপার, ওই দিক থেকে আমাদের চিন্তা করা যাবে না, বাট আমরা দেখবো যে কিভাবে একটা জিনিস টেস্ট করতে পারি। তো প্রথমেই আমরা যখন কোন একটা সফটওয়্যার ম্যানুয়াল টেস্ট করতে যাব, আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে সেটা হচ্ছে বিজনেস সামারি। এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো সফটওয়্যার আপনি অটোমেটেড টেস্ট বা ম্যানুয়াল টেস্ট করতে চান, আপনাকে অবশ্যই সেই সফটওয়্যার বা সেই ধরনের সফটওয়্যারের বিজনেস সামারিটা জানতে হবে। মানে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড লেভেলের প্রবলেম গুলা কিভাবে সলভ হচ্ছে, কিভাবে একজন ইউজার বা একজন হচ্ছে কাস্টমার কিভাবে সফটওয়্যার থেকে কোনো সার্ভিস পাচ্ছে, কোনো সেবা পাচ্ছে, বা কোনো ধরনের কোনো ডিলিং তার সাথে হচ্ছে, এবং দেখা যায় যে সে কতটুকু স্যাটিসফাইড, সবকিছুই একটা সফটওয়্যারের মধ্যে থাকে, একটা ইআরপি সফটওয়্যারের মধ্যে থাকে। তো আমরা আগে দেখে আসি যে একটা ইআরপি সফটওয়্যার কি। ইআরপি সফটওয়্যারটা আগে জানতে হবে, কারণ আপনাকে অবশ্যই বিজনেস সামারিটা বুঝতে হবে। তো সেহেতু আমরা একটা গুগল করতে পারি যে কি আছে যে ইআরপি সফটওয়্যারের মধ্যে। তো ইআরপি সফটওয়্যার অ্যাকচুয়ালি কি হয়? তো ইআরপি সফটওয়্যার হচ্ছে কি? ইআরপি হচ্ছে enterprise resource planning. Like software is a enterprise resource planning software is a comprehensive platform that integrates various business processes into a single system, streamlining operations and providing a unified view of data across an organization. মানে এখানে কি বোঝালো, যে এটা একটা মানে প্ল্যাটফর্ম, যেখানে একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেখানে অবশ্যই অনেকগুলো বিজনেস প্রসেস থাকবে এবং একটা সিস্টেমের আন্ডারে, মানে একটা সফটওয়্যার আন্ডারে, এবং সেটাকে স্ট্রিম লাইনে গিয়ে কিছু অপারেশনস করবে, এবং কিছু কিছু মানে কি বলা যায়, আমাদেরকে ডেটা বা একটা ভিউ বা একটা আউটপুট, হ্যাঁ, দিবে, এবং সেটা হতে পারে ইন্টারকানেক্টেড উইথ আদার মডিউলস, লাইক অনেক ধরনের মডিউলস এর সাথে সেটা ইন্টারকানেক্টেড থাকবে, এবং সেটা অবশ্যই একটা অর্গানাইজেশন ইউজ করবে, ঠিক আছে। লাইক ইট হেল্পস ম্যানেজ এরিয়াস লাইক ফাইন্যান্স, এইচআর, ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন, সেলস অ্যান্ড প্রকিউরমেন্ট, যাই হোক। তো এখন ইআরপি সিস্টেমটা কি করে? ইআরপি সিস্টেম হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে আপনার একটা অর্গানাইজেশন আছে, সেখানে আপনার অনেকগুলা আছে, এমপ্লয়িজ আছে। তো সেগুলাকে মানে সেগুলাকে তো আর ইআরপি দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, সেটাকে আপনার এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল করতে হবে। কিন্তু কিছু
বস্তুজাগতিক জিনিস আছে যেগুলা অ্যাকচুয়ালি সার্ভিস অথবা আমরা হচ্ছে অপারেশনস হিসেবে দেখতে পারি, সেগুলাকে একজন এইচআর বা একজন হচ্ছে ফাইন্যান্স অফিসার বা একজন ম্যানুফ্যাকচারিং হেড অথবা একজন সেলস এর হেড, তো বা একজন সাপ্লাই চেইনের হেড কিভাবে তাদের কাজগুলোকে মানে এই ধরনের সফটওয়্যার সহজ করবে, সেটাই হচ্ছে আমাদের ইআরপি সফটওয়্যারের কাজ। আমি আগেই বলে দিই এর মধ্যে এইচআরএম ওয়ার্ডটা কেন ঢুকালাম। এইচআরএম মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজটা কি হয়, এটা আরেকটা সফটওয়্যার, আরেক ধরনের সফটওয়্যার, একটা ধাঁচের সফটওয়্যার যেখানে আমরা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করে থাকি। লাইক আপনার একটা অর্গানাইজেশন আছে, আপনি আপনার অর্গানাইজেশন অনেকগুলো এমপ্লয়িজ আছে, সেগুলা তাদের এক একজনের এক এক ধরনের রোল আছে কাজের, এবং তাদেরকে বিভিন্ন সেই রোল অনুযায়ী ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে কাজ ভাগ করে দেওয়া আছে। তো এবং কাজ ভাগ করে দেওয়া আছে এবং তাদের যে একটা মানে উপস্থিতি থেকে শুরু করে একদম তারা তাদের সব কাজগুলা করে যখন অফিস থেকে বের হয়ে যাবে ওই টাইমটা পর্যন্ত ওই ডিউরেশনটা, এই টোটাল ডিউরেশনের মধ্যে একটা অর্গানাইজেশন তাকে কিভাবে ম্যানেজ করবে এবং কিভাবে তাকে হচ্ছে সাপোর্ট করবে বা কিভাবে সে অর্গানাইজেশনটাকে সাপোর্ট দিবে, এগুলোর একটা ইন্টারকানেক্টিভিটির মাধ্যমে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যারটা সেই ধরনের কাজ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দিয়ে তো এমপ্লয়েজ কে আপনি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারলেন, বাট আপনার অপারেশনস গুলা কে দেখবে? মানে অপারেশনস গুলা যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের আন্ডারে যেসব এমপ্লয়েজ আছে তাদেরকে আপনি অ্যাসাইন করবেন, তারা কিভাবে সেগুলা এক্সিকিউট করবে বা তারা কিভাবে সেগুলা ঠিকঠাক ভাবে মানে শেষ করবে বা সেটা একটা আউটপুট তারা তার অর্গানাইজেশনকে দিবে। তো তখন কিন্তু এই এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা, হ্যাঁ, যে একটা অর্গানাইজেশনের মধ্যে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সের যে প্ল্যানিং গুলো আছে, যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে অপারেশনস গুলো আছে, সেগুলো ইন্টিগ্রেট করার জন্য আমাদের ইআরপি লেভেলের সফটওয়্যার গুলো লাগবে বা ইআরপি রিলেটেড সফটওয়্যার গুলো লাগবে। তো এই আমরা জানলাম যে ইআরপি আর এইচআরএম সম্পর্কে। তো ইআরপি আমাদের আজকে মেইন ফোকাস, আমরা ইআরপি রিলেটেড একটা সফটওয়্যার দেখতেছি এবং এটার জন্যই আমাদের এখানে আসা, টপিকে আসা। তো আমরা যদি আমাদের সফটওয়্যারে ব্যাক করি, তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা মডিউলের কথা ছিল। তো অ্যাজ ইট ইজ আমরা প্রথমে আগে জেনে নিই যে এটার বিজনেস সামারিটা। সো যদি এটা দেখা যায় যে এটা একটা হসপিটাল রিলেটেড সফটওয়্যার, তো হসপিটাল রিলেটেড সফটওয়্যারে যে ইআরপিটা আছে অবশ্যই মানে যদি হসপিটালের বাইরে বা যদি একটা গার্মেন্টসে আপনি যান, একটা গার্মেন্টসে কিন্তু অনেক মানুষ থাকে, তো গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু তখন দেখা যাবে যে অন্য ধরনের একটা ইআরপি সফটওয়্যার থাকবে। তেমনি আপনি যদি একটা ইয়েতে যান, কি বলা যায়, একটা ই কমার্স সাইট বা একটা হচ্ছে আপনার হচ্ছে একটা সেল টাইপের একটা সেলিং সফটওয়্যার থাকে আপনার, যেমন পয়েন্ট অফ সেল, পস, তারপরে হচ্ছে আপনার কিছু হচ্ছে ইয়ে সফটওয়্যার, যেমন দেখা যায় যে আপনার একটা হচ্ছে কোম্পানি আছে, আপনার কোম্পানি একটা ইন্ডাস্ট্রি আছে, এখন ইন্ডাস্ট্রি বেসড একটা ইআরপি সফটওয়্যার হতে পারে, আপনার থাকতে পারে। আপনার আপনার কোম্পানিতে অনেকগুলা মডিউল থাকতে, মানে অনেকগুলা সেক্টর থাকতে পারে। সাপোজ একটা পার্ট কোম্পানি, সাপোজ একটা পার্ট জুট, হ্যাঁ, জুট মিল বা জুট কোম্পানিতে কি থাকে, জুট কোম্পানিতে তো তাদের মেইন রিলেটেড হচ্ছে জুট নিয়ে তারা কাজ করে। জুট নিয়ে তারা কি কাজ করে, একটা পার্ট কোম্পানিতে জুট নিয়ে, মানে একটা জুট কোম্পানিতে তারা কি কাজ করে, ওই জুটটাকে প্রসেস করে তারা অনেক ধরনের প্রোডাক্ট হচ্ছে ইয়ে করে, অনেক ধরনের প্রোডাক্ট তারা প্রডিউস করে, সেগুলো তারা মার্কেটে সাপ্লাই দেয়। তো সেটা কিন্তু একটা ফুল একটা প্ল্যানিং বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং তাদের বিভিন্ন ধরনের সেক্টর সেখানে কাজ করে। হয়তো বা সেই জুট গুলাকে একটা ক্লিনিং করার জন্য একটা সেক্টর থাকে, সেগুলাকে শুকানোর জন্য একটা সেক্টর থাকে, সেগুলাকে মেশিন পর্যন্ত নিয়ে আসার জন্য একটা সেক্টর থাকে, সেগুলাকে মেশিনে প্রসেস করার মতো একটা সেক্টর থাকে, এবং সেগুলাকে যদি এটা প্রোডাক্টে আপনি কনভার্ট করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা মানে
মানে সেক্টর আপনি পাবেন। ইভেন সেটা থেকে যখন আপনি সেটা মার্কেটে দিবেন তখন একটা মার্কেটিং সেক্টর থাকে, এবং যখন মার্কেটিং সেক্টর থেকে আপনি সেটাকে আপনার কোন একটা ক্লায়েন্ট বা কোন একটা কাস্টমারের দোরগোড়ায় আপনি পৌঁছে দিবেন, সেখানে কিন্তু আরেকটা সেক্টর কাজ করে যেটাকে আমরা সাপ্লাই চেইন বলি। তো এভাবে কিন্তু একটা ইআরপি সফটওয়্যারের অনেকগুলা এভাবে কিন্তু একটা মানে একটা কোম্পানি, একটা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ধরনের সেক্টরে ভাগ করা থাকে, এবং তাদের কিন্তু তাদের অপারেশন গুলো চালাতে ইআরপি সফটওয়্যার তাদের প্রয়োজন পড়ে। এটা বললাম, একটা উদাহরণ দিলাম যে আপনারা যেন এই সফটওয়্যারের সাথে সেই জিনিসগুলোকে রিলেট করতে পারেন, যে হাউ ইআরপি ইআরপি সফটওয়্যার ওয়ার্কস। হ্যাঁ, তো এটা গেল। এখন হচ্ছে যদি এই হসপিটালের একটা বিজনেস সামারি আমি বলতে চাই আপনাদেরকে, তো তাহলে প্রথমে বলি যে আপনার হসপিটালের মেইনলি ইয়ে কারা থাকে, মানে কি বলা যায়, কাস্টমার্স কারা থাকে। কারা যারা যারা ক্লাসে আছেন তারা অবশ্যই রেসপন্স করবেন যে একটা হসপিটালের ইয়ে কারা থাকতে পারে, মানে মেইনলি তাদের কাস্টমার্স কারা। মানে একটা হসপিটালে তো অবশ্যই একটা কাস্টমার্স আছে, ইটস অলসো এ বিজনেস অর্গানাইজেশন। অবশ্যই সেটা একটা সেবামূলক অর্গানাইজেশন, সার্ভিস তো অবশ্যই প্রোভাইড করে, বাট সেটা তো একটা বিজনেস অর্গানাইজেশনের মধ্যে পড়ে। তো আপনারা কি কে বলতে পারবেন যে হচ্ছে একটা হসপিটালের মেইন মানে মেইন কাস্টমার্স কারা, বা মেইন কাদেরকে মেইনলি কাদেরকে এই সার্ভিস গুলো দেওয়া হয়, একটা সফটওয়্যার একটা হসপিটাল কাদেরকে এই সার্ভিস গুলো দিয়ে থাকে, তাদের সব সার্ভিস গুলো দিয়ে থাকে, বা কাদেরকে নিয়েই হসপিটালটা মেইনলি কাজ করে থাকে। আপনি অবশ্যই মেইন একজনের নাম এক ধরনের কাস্টমারের নাম বলবেন, এবং এই অর্গানাইজেশনের সাথে রিলেটেড কিছু মানুষের নাম আপনারা ইজিলি বলতে পারবেন। তো আপনারা কি পারবেন? আমি যদি এক নাম ধরে পেশেন্ট ডক্টর, জি, পেশেন্ট আর ডক্টর, কারণ মেইন বলতে তো ডক্টর থাকতে হবে আর পেশেন্ট হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ লাগবে হসপিটালে। হ্যাঁ ঠিক। তো ডক্টর থাকতে হবে, তার সাথে পেশেন্ট থাকতে হবে, তাই না? ডক্টর থাকতে হবে, পেশেন্ট থাকতে হবে, নার্স থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার স্টাফ যদি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্টাফ থাকতে হবে, এবং দেখা যায় যে রিসিপশন থেকে শুরু করে একদম ইয়ে পর্যন্ত, ওটি পর্যন্ত হোক, বা যদি কোনো হসপিটালের আন্ডারে কোনো ফার্মেসি থেকে থাকে, সেই ফার্মেসির যদি একজন স্টাফ থাকে বা একজন সেলার থাকে, সে অবধি হচ্ছে আমাদের এই যে সার্ভিসটা কিন্তু ফ্লো করবে। ঠিক আছে? তো বিজনেস সামারিটা সম্পর্কে একটু আপনাদের আইডিয়া হয়েছে আই গেস, কিন্তু তারপরেও বলি যে অবশ্যই আমাদের প্রথম মেইন কাস্টমারসই হচ্ছে থাকবে পেশেন্ট, এবং তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করব, এবং স্টাফ থাকবে, ডক্টর থাকবে, নার্স থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, অ্যাকাউন্টস থাকবে, তারপরে আইটি একটা ডিপার্টমেন্ট থাকবে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ল্যাব থাকবে, ল্যাবরেটরিজ আর কি। তারপর হচ্ছে আপনার আহ অনেক ধরনের হচ্ছে ইয়ে থাকবে, দেখা যায় যে কিছু কিছু হসপিটালে এমনও থাকে যে আপনার হচ্ছে কিছু মানে মর্গ, অনেক সময় কিছু হসপিটালে মর্গ থাকে, সে মর্গেও একটা স্টাফ থাকে, মানে লাইক পুরা সিস্টেমটা কিন্তু অনেকগুলা ডিপার্টমেন্টে ভাগ করে থাকে। আপনি যদি ওই ডিপার্টমেন্ট গুলাকে এক একটা মডিউল হিসেবে চিন্তা করেন, তাও কিন্তু সেটা কিন্তু ভুল না। ঠিক আছে? তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এত কিছু আমার বিজনেস আমার সম্পর্কে জানলাম, যে অ্যাকচুয়ালি কি হয় বা কি কে থাকে, কোন কোন স্টাফরা থাকে। তো একটা সিম্পলি একটা শর্ট স্টোরি আমি এখানে বলি, একটা শর্ট বিজনেস স্টোরি বা বিজনেস সামারি। সেটা হচ্ছে যে একটা হসপিটালে কি হয়, যে একজন পেশেন্ট আসে, আসার পরে সে কোথায় যায়, সে রিসিপশনে যায়, এবং যে তখন হচ্ছে কি করে, সে রিসিপশনে গিয়ে যদি কোনো একটা তার কোনো ডিজিজ থাকে, বা সে কোনো একটা ডিজিজ প্রেডিক্ট করতে পারে, বা তার মনে হয় যে সে অসুস্থ, সে অবশ্যই তাদেরকে বলে, তারা বলে যে আচ্ছা ঠিক আছে, তো আপনি অমুক স্পেশালিস্ট বা অমুক ডাক্তারের কাছে আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি। তখন আপনি কি করেন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন, তাই না? তো একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন, দেন অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সময় কি করে, সে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং যেটা খুব বেশি দরকার, এবং সেটা ছাড়া আপনার পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায়, সবগুলো আপনার কাছে কালেক্ট করে, এবং আপনার কি হয়, একটা পেশেন্ট আইডি তৈরি হয়।
সেই হসপিটালের আন্ডারে, এবং সেটা অবশ্যই তার যদি একটা সফটওয়্যার আন্ডারে করে সেটা একটা ডেটাবেস স্টোর হবে। এবং তখন আপনি একজন পুরা সিস্টেমের মধ্যে আপনি একজন কাস্টমার অথবা একজন ইউজার হিসেবে, অথবা একজন কি বলা ইউজার না, একজন কাস্টমার অথবা একজন কি বলা যায় সার্ভিস টেকার, অথবা দেখা যায় যে একজন পেশেন্ট হিসেবে অ্যাড হয়ে যাবেন। এবং আপনার এই যে একটা আইডি তৈরি হবে, বা আপনার যে একটা আপনি যে একটা আইডির আন্ডারে থাকবে একটা পেশেন্ট নেভিগেট করে সেভাবে আপনাকে নিজেকে অ্যাসাইন করতে হবে। আপনাকে বারবার আপনার নাম, ঠিকানা, বয়স সবকিছু, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নেন ডক্টরের, তো ডক্টর আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনার যে নাম ঠিকানা আছে সেটা দেখে কিন্তু সে তার প্রেসক্রিপশন দিবে, ঠিক আছে? তার প্রেসক্রিপশনে সেটা যাবে, সে আপনাকে প্রেসক্রাইব করবে, এবং সেই প্রেসক্রিপশনটা যদি সফটওয়্যার থ্রুতে বলি, প্রেসক্রিপশন কি হবে যে বিভিন্ন ধরনের আপনাকে যেসব জায়গাতে বলবে যে ডক্টর আপনি বিভিন্ন জায়গায় যে টেস্ট করেন, আপনি এই রোগ হইতে পারে, আমার মনে হচ্ছে আপনি এই টেস্টটা করান, সেগুলো কি হবে, সেগুলো চলে যাবে একটা সেক্টরে বা একটা মডিউলে, যেটা হচ্ছে আমরা একটু পরে জানবো। সেটা হচ্ছে যে আমরা একটা ইনভেস্টিগেশন বা একটা ইনভেস্টিগেশন অথবা মেডিকেল সার্ভিস নামে একটা মডিউলের আন্ডারে সেটা চলে যাবে, ঠিক আছে? তো তখন হচ্ছে হবে যে তখন কি হলো যে আপনার টেস্ট হলো, সেখানে আপনার টেস্ট হলো, তারপরে আপনাকে রিপোর্ট দিবে, এবং সেই রিপোর্ট দেওয়ার আগে আপনার কিছু স্যাম্পল কালেক্ট করবে না, ব্লাড কালেক্ট না, অনেকে ব্লাড কালেক্ট করে, সময় অনেকে চুল কালেক্ট করা হয়, অনেকে স্কিন কালেক্ট করা হয়, ঠিক আছে? তারপর অনেকে হচ্ছে দেখা যায় যে ইউরিন কালেক্ট করা হয়, অনেকে হচ্ছে ব্লাড থেকে সেরাম নেওয়া হয়, সেরাম টেস্ট করা হয়। তো অনেক ধরনের বায়োকেমিক্যাল, বলা যায় হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল, অথবা হচ্ছে বায়োটেকনিক্যাল, অথবা দেখা যায় যে আপনার অনেক ধরনের টেস্ট আপনার কিন্তু তারা করে। সেটা হইতে পারে ইসিজি হইতে পারে, সেটা আলট্রাসোনোগ্রাফি হইতে পারে, সেটা হচ্ছে আপনার কি বলা যায় এক্সরে হতে পারে। সো ডিফারেন্ট জায়গায় আপনার কিন্তু সেই জিনিসগুলো হইতে পারে, এবং সেখানে আপনাকে সেগুলা কিন্তু সেসব ডিপার্টমেন্ট গুলা কিন্তু আগে থেকে জেনে যাবে যে ডক্টর এই টেস্ট করতে দিছে, এন্ড তারা কিন্তু যখন আপনি পেমেন্ট করবেন আবার রিসিপশনে গিয়ে আপনাকে কিন্তু বা ওই সেক্টর গুলোতে গিয়ে আপনাকে কিন্তু ওই টেস্ট গুলা করে এবং আপনার স্যাম্পল নিয়ে সেটা কিন্তু তারা ল্যাবে পাঠাবে, এবং ল্যাব থেকে একটা টেস্ট করবে, এবং ল্যাব থেকে একটা টেস্ট রিপোর্ট আপনাকে কিন্তু আবার রিসিপশনে এসে দিয়ে যাবে, অথবা আউটডোরে এসে দিয়ে যাবে, অথবা নিজ ডিপার্টমেন্ট গুলোতে আপনাকে এসে দিয়ে যাবে, এবং আপনি সেখান থেকে কালেক্ট করবেন, এবং ফার্দার আবার ডক্টর দেখাতে পারেন, আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, ফলো আপে থাকতে পারেন। দেন কি হয় যে আপনার বড় একটা রোগ ধরা পড়ছে, আপনার একটা অপারেশনের প্রয়োজন আছে, আপনার কোনো একটা অস্ত্রোপচার করতে হবে, তখন কি হয়, আপনাকে ডক্টর বলে আচ্ছা ঠিক আছে আপনি ভর্তি হয়ে যান। তো আপনি কোথায় ভর্তি হবেন, তখন আপনি দেখা যাবে যে ইনডোর নামে, বা দেখা যায় যে ভিতরকার যে একটা সেক্টর আছে যেখানে হচ্ছে নার্সরা থাকে, আপনাকে সেখানে অ্যাসাইন করবে, আপনাকে একটা ওয়ার্ড অথবা একটা রুম অথবা একটা কেবিন দিয়ে দেবে, সেখানে আপনি থাকবেন, এবং সেখান থেকে আপনাকে অবজার্ভ করে ডক্টর কি করবে, একটা অপারেশনের একটা ডেট ফিক্স করবে, তখন আপনাকে যাইতে হবে ওটিতে যে গেলেন, ওটিতে গিয়ে আপনার কি হবে, অপারেশনটা এক্সিকিউট হবে, এবং সেখানে আপনি কিন্তু অনেকগুলা সার্ভিস আপনাকে দেওয়া হবে। দেখুন দেখা যায় যে গজ, তুলা, সুতা, সিজার থেকে শুরু করে লাইক আপনার ব্লাড, তারপরে হচ্ছে মানে ব্লাডের যেসব ইকুইপমেন্টস গুলো ব্লাড ট্রান্সফার করার, বা যে ধরনের হচ্ছে জিনিসগুলো আছে, সেলাই থেকে শুরু করে এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, আপনি যেসব টেস্ট গুলা করবেন আপনার অপারেশনের আগে, ইভেন যেসব সার্ভিস গুলো আপনি অপারেশনের চলাকালীন এবং অপারেশন শেষ হওয়ার পরে পরবর্তী টাইমে আপনাকে দেওয়া হবে, পুরোটা ইনডোরে, কিন্তু সেটার একটা বিজনেস সামারি চলে আসবে, অথবা আপনি যত টাকা বিল করেছেন সেটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং তারপরে দেখা যায় যে আপনি সেখান থেকে স্পেশাল সার্ভিসও নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো হবে সেগুলা আবার কিভাবে আপনি হসপিটাল আপনার পিছনে খরচ করবে, সেটার একটা এক্সপেরিয়েন্স হসপিটাল করা লাগবে, থাকা লাগবে, কারণ এই ইনকামটা করতেছে, সেই ইনকামটা কিন্তু তার অ্যাকাউন্টসে যোগ হচ্ছে, এবং সেই অ্যাকাউন্টস থেকে সেই
ইনকাম করে যে আমার হসপিটালে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, আমি কত টাকা প্রফিট করতে পারছি না, ফাইন্যান্স গুলা ঠিকঠাক আছে নাকি আছে না নেই, ক্রেডিট ডেবিট এগুলা ঠিকঠাক আছে নাকি নেই, ঠিক আছে, এটার ক্যাশ ফ্লো রিপোর্টটা ঠিক আছে নাকি নাই, আহ আমাদের যে ইনকাম লেজার ঠিক আছে নাকি না। ইনকাম লেজার কি? ইনকাম লেজার হচ্ছে আয় ব্যয়ের একটা হিসাব বা তালিকা, যেখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, ঠিক আছে, সেসবের একটা সামারি। তো একটা হসপিটাল কিন্তু আবার দুই ধরনের হইতে পারে বা তিন ধরনের হইতে পারে। লাইক আপনি যে হসপিটালে গেছেন সেই হসপিটালটা স্পেশাল হসপিটাল, সেটা হচ্ছে হয়তো একটা যে হসপিটালে গেছেন সেটা হচ্ছে একটা জেনারেল হসপিটাল, স্বাভাবিক সদর হাসপাতাল যা বলে, যাতে বলে একটা সদর হাসপাতাল হইতে পারে, সদর হাসপাতালের টাইপের, লাইক জেনারেল যেসব হসপিটাল গুলো হয়, সরকারি হাসপাতাল এমন হইতে পারে। আবার একটা বেসরকারি হসপিটাল, সেটাও একটা জেনারেল হসপিটাল হইতে পারে। তো এই হসপিটালের কাজ কি থাকে, এরা কিন্তু নর্মালি জেনারেল যেসব কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা করে থাকে। আমি যেগুলো নামগুলা বললাম এতক্ষণ ধরে, একটা বিজনেস সামারির মধ্যে যতগুলো সেক্টর আসছে এগুলা কিন্তু একটা ইয়েতেও থাকে, একটা ইয়ে সফটওয়্যারে থাকে, ওই মানে হসপিটাল থাকে, একটা জেনারেল হসপিটালে থাকে, কিন্তু হসপিটালটা কিন্তু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়তে পারে, লাইক সেটা কিন্তু টাইপ থাকে, সেটা কিন্তু একটা আই হসপিটালও হতে পারে। আবার আই হসপিটালে কি শুধু চোখ দেখায় মানুষ? চোখ কিন্তু মানুষ দেখায় না। আই হসপিটালে চোখ দেখায়, চোখের অপারেশন হয়, চোখের জন্য গ্লাস প্রোভাইড করে, একটা হয়, সবকিছু হয়, বাট আই হসপিটালে কিন্তু শুধুমাত্র আই কেয়ার হয় না, সেখানে কিন্তু আপনার অনেক ধরনের অপারেশন গুলো হয়, লাইক এই ইনডোর আউটডোর, তারপরে হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন, ওটি, ঠিক আছে, ল্যাবরেটরিজ, হ্যাঁ, টেস্টিং, ক্লিনিক্যাল টেস্ট গুলো, যেসব ডিপার্টমেন্ট গুলো আছে সব থাকে, ঠিক আছে। কিন্তু কি সেটা কি একটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, যে সেটার মধ্যে একটা আই রিলেটেড বা চক্ষু সেবার রিলেটেড যেসব সেক্টর গুলো আছে সেগুলো অ্যাডেড থাকে। তো মোটামুটি আমরা হচ্ছে জানলাম যে এইভাবে একটা হসপিটাল চলে, হসপিটালের মেইন সামারিটা এইভাবে আসে। তো এখন আমরা কি করব, যে এখন যেহেতু আমরা জেনে গেছি যে অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে কোন জিনিসগুলো আসে, তো আমরা যখন টেস্ট করব, তো তার আগে আমাদের বিজনেস সামারিটা জানাটা খুবই ইম্পর্টেন্ট থাকে, সেটা আমরা জানবো। তো এখন আমরা যদি বলি যে আমরা একটা পেশেন্ট আমাদের, যেটা বলছিলাম যে একটা হসপিটালে একটা ইয়ে আসলো, মানে একটা পেশেন্ট আসলো এবং সে রিসেপশনে আসলো, এসে বলতেছে যে আমাকে আউটডোরে আসলো, সাপোজ আউটডোরে আসলো, আউটডোরে এসে বলতেছে আমাকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমার লাগবে। তো আপনি এখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন, তো দেখা যায় যে এখানে আউটডোর সার্ভিসের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট আছে, রিসেপশনে ক্লিক করলো, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ক্লিক করলো, পরে সে দেখলো যে এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং আছে, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আছে, অল অ্যাপয়েন্টমেন্টস আছে। কি করবে, সে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দিল একটা নির্ধারিত একটা ডক্টরের জন্য। তো সেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং এ ক্লিক করলে তার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসটা দেখতে বেশ মানে কমপ্লেক্স মনে হচ্ছে, এতগুলা ইনপুটের কি দরকার, তাই না? একটা অ্যাপয়েন্টমেন্টই তো জাস্ট নিবো। হ্যাঁ, ইউজার তো এইসব অ্যাপয়েন্টমেন্ট দেখলে মানে হিমশিম খেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি তো কোনো পেশেন্টকে এইটা মানে দিচ্ছি না, ফিল করতে দিচ্ছি না, বাট ইটস ইম্পর্টেন্ট। কারণ যখন আপনি কোনো একটা সার্ভিস একটা হসপিটাল থেকে নিবে, তো আপনার সবকিছু কিন্তু আপনাকে একটা যদি সফটওয়্যারের আন্ডারে আপনাকে সেই ট্রিটমেন্টটা বা সার্ভিসটা দেওয়া হয়, আপনার সবকিছু ডিটেলস কিন্তু সেখান থেকে নিয়ে নেওয়া হবে। কারণ এর মধ্যে যে মিডিল ম্যান গুলো থাকে, যাদের যে হসপিটালের সফটওয়্যার গুলো ইউজ হয় না, তারা কিন্তু কি করবে, তারা নিজে বারবার এসে সেগুলো লেখে, সেগুলো জানে, আপনাকে জিজ্ঞাসা করে আপনার বয়স কত, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার বলেন, হ্যাঁ। কিন্তু আমরা দেখবো যে বড় বড় হসপিটাল গুলোতে, যেমন আপনি যদি যান ঢাকা শহরে, এভার কেয়ার আছে, অ্যাপোলো আছে, এসব হসপিটালে যান, আপনাকে প্রথমে একটা কিন্তু পেশেন্ট আইডি, আপনারা হয়তো দেখছেন, পেশেন্ট কার্ড দিয়ে আপনাকে কিন্তু এন্ট্রি করেন। আপনার একটা পেশেন্ট কার্ড কেন একটা পেশেন্ট কার্ড দেয়, তার কারণ এই পেশেন্ট কার্ডের মধ্যে আপনার হোল ডিটেলস থাকে, যেটা দিয়ে আপনি যে কোনো ডিপার্টমেন্টে আপনি আপনার সার্ভিস নিতে পারেন, ঠিক আছে। আমরা কি দেখেছি এরকম একটা বিজনেস কার্ড, কি আমরা কোনো হসপিটালে গিয়ে দেখেছি? আপনারা কি বলেন, মানে কেউ কি দেখেছেন? ইয়েস স্যার। হ্যাঁ, তো অবশ্যই আপনারা দেখে থাকবেন, একটু যারা যারা সফটওয়্যার ইউজ করে থাকে, যারা ইআরপি সফটওয়্যার, এই ধরনের সফটওয়্যার গুলা ইউজ করে থাকে, অ্যাকচুয়ালি এর থেকে আলাদা কিছু ইউজ করে না, তারা এই ধরনের সফটওয়্যার গুলা ইউজ করে। তো এখন
কি বললো যে একজন রিসেপশনিস্টের কাছে তখন রিসেপশনিস্ট বললো যে আচ্ছা আপনি তো ইয়ে করবেন, আপনার নাম কি, আপনার বয়স কত, এগুলা সে জিজ্ঞেস করতেই পারে, ঠিক আছে। তো আপনি তখন বললেন, বলে সে আপনাকে দেখলো যে আপনার নাম টাম সবকিছু বললো যে আপনার নাম হচ্ছে সাপোজ খাদিজা, ঠিক আছে। এখন আপনার নাম হচ্ছে খাদিজা, কথার কথা, এখন খাদিজা আপনার নামটা এখানে বসালো, কিন্তু আপনার নাম দিয়ে তারা তবে কোনো ডেটাবেজে কিছু পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দিবে। তখন সে কি করবে যে না, এখন তো এভাবে তো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে না, আগে আমাকে একটা পেশেন্ট ক্রিয়েট করতে হবে, একটা পেশেন্ট আমার ডেটাবেজে আনতে হবে, তারপরে আমি আমার সিস্টেমে এনে দেন আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্টে বুকিং করতে পারি, আমি ইনডোরে ভর্তি করতে পারি, আমি আই কেয়ারে আমার লেন্স টেস্ট করাতে পারি, আমি ওটিতে কনসালটেন্সি নিতে পারি, আমি ওটিতে বুক করাতে পারি, তারপরে হচ্ছে আমি ল্যাবে আমি ইনভেস্টিগেশন করে আমি ল্যাবে স্যাম্পল কালেক্ট করার জন্য পাঠাতে পারি, আমি হচ্ছে ক্লিনিক্যাল টেস্টের জন্য ল্যাব থেকে তাকে ইয়ে করতে পারি, কোন একটা সার্ভিসের জন্য, কোন একটা টেস্টের জন্য তাকে আমি প্রেসক্রিপশন দেখে অ্যাসাইন করতে পারি, হ্যাঁ, বা আমি তাকে স্পেশাল সার্ভিস দিতে পারি, ঠিক আছে। তো একটা প্যাকেজের আন্ডারে সাপোজ তার হচ্ছে অনেক ধরনের রোগ আছে, তার গল ব্লাডারের সমস্যা, তার হচ্ছে পাইলসের সমস্যা থাকতে পারে, তার হচ্ছে ব্লাডের সমস্যা থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তখন আমি তাকে প্যাকেজ সিস্টেম করে দিতে পারি সবকিছু। আমি তাকে করবো, তো সবকিছু করার জন্য অবশ্যই তাকে একটা পেশেন্ট আইডি ক্রিয়েট করতে হবে, এবং পেশেন্ট আইডি ক্রিয়েট করার জন্য সে ক্রিয়েট পেশেন্টে ক্লিক করে রিসেপশনিস্ট কি করলো, ক্রিয়েট পেশেন্টে ক্লিক করলো, এন্ড করার সাথে সাথে সে পেশেন্টের নাম দিল, আছে ঠিক আছে, পেশেন্টের নাম বলছিলাম হচ্ছে খাদিজা, সে খাদিজা দিল এখানে, দেওয়ার পরে বললো যে পেশেন্টের অকুপেশন, অনেক সময় পেশেন্টের একটা অকুপেশন থাকে না, ঠিক আছে। তো পেশেন্টের অকুপেশন থাকে না, তো কোনো সময় থাকে না, তো সেখানে কিছু একটা দেওয়ার দরকার, বা যদি এখানে হার্ড কোডেড থাকে যে এমন সিস্টেম করা থাকে যে এই যে ফিল্ডটা আমরা দেখতেছি পেশেন্টের, এটা কিন্তু একটা ফিল্ড, আমরা আগের দিন বলেছিলাম যে আমরা কিন্তু এই ফিল্ড গুলা টেস্ট করি, ঠিক আছে। অটোমেটেড টেস্ট হোক আর ম্যানুয়াল টেস্ট হোক, আমরা কিন্তু এই ফিল্ড গুলার মধ্যে যেটা ইনপুট দেই, ঠিক আছে। কিছু কিছু সময় আমরা যেখানে দেখবো, আমাদের সফটওয়্যারটা দেখবো যে উপরে স্টার দেওয়া আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে বুঝে নেব এখানে যে আমার এইখানে ভ্যালু দেওয়াই লাগবে, আমাকে এখানে ইনপুট দেওয়াই লাগবে, যদি আমি ইনপুট না দেই আমার এই টোটাল ফর্ম যেটা আছে, এই টোটাল ফর্ম বা ইন্টারফেস, এই টোটাল ফর্মটা আমি যখন এখানে এসে অ্যাড পেশেন্ট দিয়ে, বা অ্যাড পেশেন্ট থাকুক বা সেভ থাকুক বা আপলোড থাকুক বা আপডেট থাকুক, যাই থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের ঠিকঠাক বাটনটা কাজ করবে না, ঠিক আছে। তো আমরা নেমটা ঠিকঠাক দিলাম এখানে, বাকিগুলা খুব একটা স্ট্রিক্ট করা নাই, যদি স্ট্রিক্ট করা থাকে অবশ্যই আমরা যখন টেস্ট করব, ম্যানুয়ালি টেস্ট করব, তখন আমরা সেখানে কোনো না কোনো একটা ভ্যালু অ্যাসাইন করব, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি রিলেভেন্ট সেই সেই ফিল্ডের যে নেম আছে বা ধরন আছে তার সাথে, টাইপের সাথে। সো যদি সে হাউস ওয়াইফ, তো তার সে বলতে চাচ্ছে না যে তার তার অকুপেশনটা কি, তখন আমরা এখানে নট এডেড দিয়ে দিলাম, ঠিক আছে। ন্যাশনালিটি আছে অলরেডি, আমরা ন্যাশনালিটি এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশি বসাই দিলাম, আমরা কল সেন্টার নেম দিলাম, নেম থাকলে দিলাম, না থাকলে না দিলাম। আমরা জাস্ট, যেহেতু আমি কেবল পেশেন্ট এন্ট্রি করছি, তো আমি তো জানি না যে কোন ডাক্তারের কাছে আমি অ্যাপয়েন্ট করবো বা সে অ্যাপয়েন্টেড হবে, সো এটা ফাঁকা রাখলাম, আমার দরকার হলে আমি দিতাম, গার্জিয়ানের নাম রাখলাম, কিছু একটা রাখলাম, মিস্টার এক্স দিলাম, যে গার্জিয়ানের নাম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, কিছু একটা দিয়ে দিলাম মোবাইল নাম্বার। তারপরে আমি কি করলাম, যে এমন থাকতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু এমনও থাকতে পারে যে আমি যে এরকম বসাই দিলাম একটা ভ্যালু, ঠিক আছে, এটা কেমন একটা স্ট্রাকচার, এটা এই হিসাবে কোনো নাম্বার অ্যাকচুয়ালি আছে কোনো অপারেটরের না, কিন্তু এখানে আমার একটা সিস্টেম থাকলো যে এইটা কিন্তু একটা টেস্টের মধ্যে পড়ে, এটা কিন্তু একটা আমরা ভবিষ্যতে ইন্টিগ্রেট করবো এই জিনিসটা। যেমন মনে করেন এখানে থাকবে একটা সিলেকশন ড্রপ ডাউন মেনু, যে এখানে একটা সিলেকশন ড্রপ ডাউন মেনু থাকবে, আমরা কি করবো, ওখানে ক্লিক করে আমরা আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করব, যে বাংলাদেশের +88 আছে বা অন্যান্য দেশের প্লাস অমুক অমুক আছে, তারপরে আমার শুরু হবে যে 88 দিলাম, কোথায় কোথায় 88 দিলাম, এখানে 88 দিলাম, দেন 0, তারপরে আমার 013 সাপোজ, তারপরে হচ্ছে আমি দিলাম যে কয়টা শূন্য দিয়ে দিলাম, 11টা শূন্য দিলাম। সো এখানে সাপোজ এখানে 11টা সংখ্যা আছে, আবার সামনে একটা
ইয়া আছে, ওই যে +88 আছে। তো এইভাবে কিন্তু এই ফিল্ডের মধ্যে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এমন কোনো অপশন। তার মানে আমরা যাই দিব সেটাকেই ভ্যালু অ্যাজ এ ভ্যালু কিন্তু সে উইদাউট এনি ফিল্টারিং সে কিন্তু ডেটাবেজে নিয়ে নিবে। ঠিক আছে, তো সেটা কিন্তু দেখা যায় যে একটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়তে পারে, একটা টেস্টিং এর মধ্যে পড়তে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা টেস্টিং এর মধ্যে পড়তে পারে। আমরা কিন্তু এটার জন্য একটা রিপোর্ট করতে পারি, আমরা কিন্তু একটা রিপোর্ট জেনারেট করে একটা টেস্ট কেস বানিয়ে আমরা সেটাকে আমাদের ডেভেলপার সেকশনে হোক, আমাদের টপ হায়ারার্কিস হোক, বা আমাদের সিস্টেম বা সিস্টেম ইমপ্লিমেন্টেশন লিড হোক তাদের কাছে বা ম্যানেজারের কাছে আমরা কিন্তু এটা লিখে যে এখানে সমস্যা আছে, এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা ড্রপ ডাউন সিলেকশন মেনু থাকবে, তার মধ্যে কান্ট্রি কোড থাকবে, এবং কান্ট্রি কোডটা সিলেক্ট করার সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন কান্ট্রির কোডটা এখানে অ্যাসাইন করতে পারবো। তারপরে আমরা আমাদের নাম্বার 11 ডিজিট আমরা দিই। ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যে টেস্টিং অ্যাকচুয়ালি কিভাবে ম্যানুয়াল টেস্ট হচ্ছে বা হয়, বা কোন ধরনের জিনিসগুলা অ্যাকচুয়ালি আমাদের লাগে বা লাগছে? জি স্যার। জি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যানুয়াল টেস্টের মেইন পার্সপেক্টিভ, যে অ্যাজ ইট ইজ এটা নাম্বার নিচ্ছে আর আমি এভাবে রেখে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই একজন টেস্টারের টেস্ট করার মেইন থিম না। এটা নিচ্ছে, ভ্যালুটা নিচ্ছে মানে আমার টেস্ট ডান, ইটস নট লাইক দ্যাট। কোয়ালিটি তো আমাকে অ্যাসিওর করতে হবে না? তো এটা তো সেই মান্নাত আমল থেকে বা অনেক আগে থেকে ওল্ড টাইম থেকে ওল্ড ফ্যাশন, যে এখানে একটা নাম্বার আছে, এটাকে আমরা অ্যাজ ইট ইজ এখানে রেখে দিচ্ছি। এখন আমি আপনাকে দেখাবো যে এখানে এইসব ভ্যালু গুলো যদি আমি দেই, এভাবে দেই, যদি 100টাও দেই, আমার মনে হয় যে ডেটাবেস এটাকে অ্যাকসেপ্ট করবে। ইটস নট এ গুড প্র্যাকটিস, তাই না? এটা এটা ভালো প্র্যাকটিসের মধ্যে যায় না। এটাকে অবশ্যই হার্ডলি এটাকে এমন ভাবে অ্যাসাইন করতে হবে যে আমার নাম্বারটা, আমি আগে কান্ট্রি কোড সিলেক্ট করবো, তারপরে আমি 11টা ডিজিটের একটা ডিজিটও বেশি দিতে পারবো, তাই না? তো এইটা কিন্তু একটা আমাদের টেস্ট কেসে এটা কিন্তু অ্যাড করতে পারবো। আমরা যে কোনো একটা টেস্ট কেসের মেথড সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এক্সেলে বসে আমরা একটা টেস্ট কেস আমরা এখানে বানাইতে পারবো, যে এখানে একটা ড্রপ ডাউন সিলেকশন মেনু থাকবে, সেখান থেকে আমরা আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে পারবো, এবং নাম্বার যে নিউমেরিক ভ্যালু গুলা থাকবে এখানে দিব, আমরা অ্যাসাইন করবো, সেগুলা 11টা ডিজিটের বেশি যাবে না। হ্যাঁ, 0 থেকে 11 শেষ পর্যন্ত 11টা ডিজিটের বেশি যাবে না। ঠিক আছে, তো তখন কিন্তু আমার সিস্টেম কিন্তু অন্য কোনো কোড বা অন্য কোনো নাম্বার বা একাধিক নাম্বার কিন্তু সে নিবে না, এখান থেকে বলবে যে ইওর নাম্বার ইজ ইনভ্যালিড। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সফটওয়্যারের সাথে দেখে থাকি, অলরেডি দেখছি। তো এটা একটা টেস্ট কেসে আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো এখানে একটা প্রথম ম্যানুয়াল টেস্টিং আমাদের শুরু হলো। আমি আরো কিছু প্রবলেম এখানে দেখাবো, যেগুলো আপনাদের দেখে মনে হবে এটা তো অ্যাজ ইট ইজ একটা বিল্ড ইন সফটওয়্যার, তাহলে এটাতে এত কাহিনী করার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। উই আর হিয়ার টু এনশিওর দ্য কোয়ালিটি অফ দ্য সফটওয়্যার। We have to test and we have to report, we have to make test cases, and we have to report to the authority assigned for implementing the procedure বা প্রসেস। আমরা ডেভেলপারদেরকে সেটা অ্যাসাইন করবো এবং তারা সে অনুযায়ী কাজ করবে। আমরা ফার্দার টেস্ট করব এবং ফার্দার টেস্টে এসে আমরা আবার দেখবো জিনিসটা। সো ব্লাড গ্রুপের মধ্যে এখানে দেখলাম যে আমরা অনেকগুলা ব্লাড গ্রুপ আছে, যা যা আছে সবগুলাই আছে এখানে। আপনি এখানে সার্চ করতে পারতেছেন। আপনাকে দেখতে হবে যে এখানে এত সিলেক্ট করার কিন্তু সময় অনেক সময় থাকে না। ঠিক আছে, এবং নিচে এসে সিলেক্ট করব, ইটস নট এ গুড প্র্যাকটিস। আমাকে দেখতে হবে যে আমি যদি এখানে এ লিখি তাহলে এ আসতেছে কিনা। ঠিক আছে, এরপরে প্লাস লিখি, এ পজিটিভ আসতেছে কিনা। ঠিক আছে, আমার সার্চিংটা হইছে, দ্যাট মিন্স সার্চিং ইজ ডুইং গুড। ঠিক আছে, সার্চ ঠিক আছে, সার্চ নিচ্ছে, এটা একটা মানে টেস্ট হলো। ইভেন যখন আমি এটাতে ক্লিক করছি প্রথমেই, তখনও কিন্তু একটা টেস্ট হয়ে গেছে, যে এখানে ক্লিক করার সাথে আমাকে সবগুলো দেখাই দিচ্ছে। ঠিক আছে, আবার যদি এমন হতো যে এই ব্লাড গ্রুপের সংখ্যা আরো বেশি, এটা একটা স্ক্রিন, মানে এই যে স্ক্রিনটা দেখতেছেন, এই স্ক্রিনের নিচে চলে যাচ্ছে, এটা ওভারফ্লো করতেছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে এইভাবে সাইড বারে টেনে অথবা এইভাবে নিচে চাপ দিয়ে আপনাকে স্ক্রল করতে হচ্ছে, দ্যাটস অলসো এ ব্যাড প্র্যাকটিস। ঠিক আছে, তখন কি করতে হতো? তখন কিন্তু আমাদেরকে এটাকে
মানে এভাবে ড্রপ ডাউন করাটা অফ করে রাখতে হতো, অফ করে দিতে হতো, দিয়ে আমরা কি করতাম, সার্চ করতাম। এখানে সার্চ করলে সেই রেজাল্টটা চলে আসতো। যেহেতু এটা এর ভিতরে কম্পেটেবল, এর মধ্যে ধরতেছে ব্লাড গ্রুপ গুলা, সো আমরা ওইটাকে টেস্ট কেস হিসেবে নিচ্ছি না, অ্যাজ ইট ইজ এখানে রাখতেছি। সার্চিংটাও চেক করছে যে সার্চ করতেছি, সার্চ নিচ্ছে কিনা, ইটস ডুইং গুড, ওকে ফাইন, আমাদের কিছু করার লাগবে না। এখন একটা জিনিস আছে আমাদের সামনে অ্যারাইজ হয়েছে, জিনিসটা কেউ কি কিছু বলছেন? না হ্যালো? স্যার, ম্যানুয়াল টেস্ট করে রিপোর্ট তৈরি করতে হয় না, তো ওইটা কিভাবে করে? অবভিয়াসলি আমি রিপোর্ট করা শিখাবো। আমরা অটোমেটেড টেস্টে যাবো নেক্সট দিন হয়তো বা, তখন আমরা রিপোর্টটা শেখাতে চাচ্ছি। আমরা মেইনলি সেটা হচ্ছে যে স্ক্রিন মানে ফ্রিজ হয়ে গেছে, আমার স্ক্রিনটা একটু ফ্রিজ হয়ে গেছে, সবাই একটু ধৈর্য ধরি, আমি মুভ করতে পারছি না কোনো একটা কারণে। ওকে, হ্যাঁ, রিপোর্টের কথা বললেন তাই না? রিপোর্ট ইজ দ্য মেইন ডকুমেন্ট। অ্যাকচুয়ালি আপনি যে টেস্টটা করতেছেন সেটার মেইন ডকুমেন্ট, ঠিক আছে? ম্যানুয়াল টেস্টের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে একটা এক্সেল ফাইল খুলতে পারেন, সাপোজ মাইক্রোসফট এক্সেল ফাইল খুলতে পারেন, খুলে আপনি একটা হচ্ছে ফরম্যাট বানাইতে পারেন যে আমাকে এখন একটা ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট আছে, তো আমি হচ্ছে একটা ইয়ে বানাবো, সাপোজ হচ্ছে আমি একটা লাইক আমি একটা স্ট্রাকচার বানাবো, রো নিব, কলাম নিব আমার ইচ্ছা মতো, আমি সেগুলাকে আমার মতো করে আমি দিলাম, সেই অর্গানাইজ হয়ে গেছে। আমরা এক্সেলে শিখবো, এক্সেলে ম্যানুয়াল টেস্ট গুলার টেস্ট কেস বানানো শিখবো। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা ম্যানুয়াল টেস্টের জন্য আমরা ডক ইউজ করতে পারি, আমরা মাইক্রোসফট ডক ইউজ করতে পারি, আমরা গুগল ডক ইউজ করতে পারি। গুগল ডকে আমরা আমাদের যে পোর্শনটা, এই যে এখানে পোর্শন ছিল হচ্ছে মোবাইল নাম্বার ইস্যুটা, এটুকু আমরা স্ক্রিনশট নিয়ে সেটাকে আমরা, বা পুরো ফর্মটার স্ক্রিনশট নিয়ে আমরা সেখানে টেস্ট কেস লিখতে পারলাম যে এখানে এইটা লাগবে, এখানে ওইটা লাগবে। দেন আমরা সেটা সুন্দর মতো লিখে আমাদের টেস্টের একটা প্রায়োরিটি সিলেক্ট করে যে এই টেস্টের প্রায়োরিটি হাই, লো, নাকি মিডিয়াম, নাকি হাইয়েস্ট, নাকি লোয়েস্ট, লাইক এভাবে আমরা মেনশন করে দিলাম। সে অনুযায়ী আমাদের কাজটা চললো। আমি আমাদের হয়তোবা একটা ইয়ে দেখাইতে পারি, তো যেটা হচ্ছে করতে পারি আমরা হচ্ছে আমাদেরকে আমার 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 ইয়ে আমার আমাদের হচ্ছে আমাদের বড় ভাই বা আমাদের কলিগ, উনি বললো যে আপনাদেরকে একটা টেস্ট রিপোর্ট প্রোভাইড করতে। আমি একটা ডেমো টেস্ট রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব। হ্যাঁ, হয়তো কালকেই প্রোভাইড করে দিব, আপনারা টেস্ট রিপোর্টটা দেখবেন যে কিভাবে একটা হচ্ছে টেস্টিং এর মাধ্যমে, ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে কিভাবে একটা রিপোর্ট বানাতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। সেটা হোক এক্সেলে হোক বা হোক ডকুমেন্টস ফাইলে হোক, আমি আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? তো এই সেখানে টেস্ট কেস কিভাবে ডিজাইন করে সেটাও হয়তো কোনো একটা টেস্ট কেস সিস্টেম বা টেস্ট কেস ডিজাইনার টেকনিক আমরা ওখানে অ্যাপ্লাই করব, করে আপনাদেরকে দেখাবো। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু কিছু মডার্ন টুলস ইউজ করব। সেটা হচ্ছে যে আপনারা হয়তো আমাদের কোর্স মডিউলটা চেক করেছেন, সবাই কি আমাদের কোর্স মডিউলটা চেক করেছেন? আপনাদের কি কোর্স মডিউলটা দেওয়া হয়েছে আমাদের ডে ওয়াইজ? হ্যালো? স্যার চেক করা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার দিয়ে দেব, সমস্যা নাই। তো ওখানে আমার কয়েকটা টুলস এর কথা বলেছি, তো তার মধ্যে একটা টুলস হচ্ছে জিরা। আমরা জিরার মাধ্যমে, জিরা কিভাবে, কখনো কেউ কি জিরা ইউজ করেছেন কারো প্রফেশনাল কাজে?
হয়তোবা অনেকে ইন্টার্নশিপ করছেন। জিরা ইউজ করা হয়েছে আপনাদের কারো? আচ্ছা, জিরা বা বাগজিলা ইউজ করা হয়েছে কারো? মজিলার একটা প্রোডাক্ট হচ্ছে বাগজিলা। তো জিরা কি বাগজিরা কি ওটা আমরা একটু দেখে আসি, কারণ আমরা হয়তোবা এই ধরনের টুলস ইউজ করে আমরা আমাদের হচ্ছে টেস্ট কেসেস গুলা বা সিস্টেম গুলা বা রিপোর্ট গুলা কিভাবে করে ওগুলাও দেখবো, করবো, প্রজেক্ট ম্যানেজমেন্ট করা শিখবো এসডিএলসি মডেল অনুযায়ী, এসটিএলসি মডেল অনুযায়ী। আমরা জিআর একটা ইন্টারফেস দেখে আসি একেবারে সফটওয়্যারে না ঢুকে। সো এই যে ইন্টারফেসটা এমন কিছুটা, জিরার ইন্টারফেসটা। আমরা এই সফটওয়্যারটা মেইনলি আমাদের টেস্ট কেস ডিজাইনের ক্ষেত্রে বা টেস্ট কেস করার ক্ষেত্রে, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, বা আমাদের যেসব বাগস গুলো আছে, এরর গুলো আমরা ফাইন্ডিংস করব, বা যেখানে যেখানে কোয়ালিটি এনশিওর করার জায়গা আছে সেখানে সেখানে আমরা সেখানে যেসব প্রবলেমস গুলো আসবে সেগুলো আমরা টেস্ট কেস কোথায় বানাবো, কোথা থেকে এগুলো আমরা ডেলিভার করব, কোথা থেকে একটা কমিউনিটি বা একটা অর্গানাইজেশনের মধ্যে সেই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে আপনি টেস্ট করার পরে পাঠাবেন, ডেভেলপার সেকশনে পাঠাবেন, বা প্রজেক্ট ম্যানেজারের কাছে পাঠাবেন, বা ডেভেলপমেন্ট লিডের কাছে পাঠাবেন, কার কাছে পাঠাবেন, কোন সিস্টেমের মধ্যে পাঠাবেন, সবগুলো আমরা এইটার মাধ্যমে দেখব। ঠিক আছে, সো এই দেখেন ইন্টারফেসটা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই ডান সাইডে লেখা আছে বিলিং, আবার এরা বলছে যে লিঙ্ক ইন্টিগ্রেশন ফ্রন্ট এন্ড। ঠিক আছে, মানে বিলিং সেকশন থেকে যে সেকশনের লিঙ্ক ইন্টিগ্রেশন ফ্রন্ট এন্ড, এটার মধ্যে আমরা ক্লিক করলে হয়তোবা দেখতে পাবো যে আমাদের একটা টেস্ট কেস লেখা আছে যে কি কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, এখানে সবকিছু সবাই ইনপুট দিচ্ছে, এক একটা টেস্ট করতেছে, এক একজন টেস্ট করতেছে, তারা এক একটা ফিডব্যাক হোক, অ্যাকাউন্টস রিলেটেড হোক, সবকিছু এখানে ইনপুট দিচ্ছে, আর তারা এই ব্যাকলগের মধ্যে দেখতে পাচ্ছে। আমরা আস্তে আস্তে কালকে একটা কিভাবে মানে নেক্সট ক্লাসে কিভাবে জিরা ইউজ করে কিভাবে একটা কমিউনিটির মধ্যে, একটা অর্গানাইজেশনের মধ্যে কিভাবে টেস্ট কেস তৈরি করে, প্রজেক্ট ম্যানেজ করে এবং সেই অনুযায়ী প্রবলেমগুলো সলভ করে এবং সেগুলো ফার্দার কিভাবে টেস্ট করে তার একটা এনভায়রনমেন্ট আমরা দেখবো। ঠিক আছে, সো জিরা ইজ ইম্পর্টেন্ট, জিরাটা গেল। আর একটা আছে বাগজিলা, ওটাও দেখবো আমরা, ওটা অ্যাকচুয়ালি পাইপলাইন্স দিয়ে ইউজ করে, আমরা ওটাও দেখবো, ওটার মধ্যে ওটাও, তবে আমরা ফোকাস থাকবো এই কোর্সের মধ্যে জিরা দিয়ে, কজ জিরা আপনাদের জন্য বেশি মানে ইউজার ফ্রেন্ডলি হবে, বা লাইক টেস্টার ফ্রেন্ডলি হবে হোক বা ডেভেলপার ফ্রেন্ডলি, যাই হোক ওটা বেশি ইফেক্টিভ হবে আমাদের জন্য। আমরা আমাদের প্রজেক্টেও সেটা দিয়ে টেস্ট কেসেস বানাবো, প্রজেক্ট দিয়েও। আর আমরা বিশেষ করে আপনাদেরকে একটা টেস্ট রিপোর্ট, হাউ টু মেক এ টেস্ট রিপোর্ট, সেটার একটা মানে মানে ডেমো এবং মেথডস কিভাবে বানাই বা কিভাবে স্টেপ গুলো আমরা একটা ডকের মধ্যে করে আমরা আপনাকে দিয়ে দিব গ্রুপে। নেক্সট ক্লাসের আগেই পেয়ে যাবেন ওটা, ওটা দেখে মোটামুটি দেখলে প্র্যাকটিস করলে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে, সো আমরা ছিলাম টেস্টিং এ, আমরা টেস্টিং এ মোটামুটি ফিরে যাই। তো দেখছিলাম আমরা হচ্ছে ব্লাড গ্রুপিংটা, দেন আমরা এখানে ডেট অফ বার্থের জন্য দেখেন একটা ফিল্ড দেওয়া আছে, এবং এখান থেকে অটোমেটেড, আপনি এখান থেকে অটোমেটেড আজকের ডেটটাই এখানে চলে আসছে। ওকে, ইটস এ গুড থিং, বাট আপনাকে যদি হচ্ছে ডেট দিতে হয় আপনাকে কিন্তু সিলেক্ট করে ডেট দিতে হবে, এবং তখন আপনাকে আগে ইয়ার সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি ইয়ার সিলেক্ট করলেন, তারপর আপনাকে মান্থ সিলেক্ট করতে হবে, ফেব্রুয়ারি মাস দিলাম, দেওয়ার পরে আপনার মনে করেন একটা ডেট সিলেক্ট করতে হবে, দেন আপনি এখানে ডেট অফ বার্থ দিলেন। বাট এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে আপনাকে অবশ্যই শুধু টেস্ট করলে হবে না, আপনি টেস্ট করেছেন বাট তো কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। সো এটা কিন্তু অনেক জায়গায়, অনেক অর্গানাইজেশনে, অনেক বিজি একটা হসপিটাল হইতে পারে, এটা অনেক মানে কি বলা যায়, অনেক ক্রাউডেড একটা জায়গা হইতে পারে, সেখানে অনেক সিরিয়াল থাকতে পারে। তো তখন হচ্ছে আপনি কি করবেন, আপনাকে যদি এরকম ব্লাড ডেট অফ বার্থ জিজ্ঞেস করে, আমাদের দেশে হোক বা বাইরের দেশে হোক আর যেখানেই হোক, সবাই কিন্তু অ্যাজ ইনস্ট্যান্ট আপনাকে তার যে ডেট অফ বার্থ সেটা আপনাকে ডেলিভার করতে পারবে না। ঠিক আছে, তখন কি হবে, তখন কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করবেন বয়স কত, তখন কিন্তু আপনাকে এইজটা ওখানে লিখতে হবে। সে তাকে বয়স বলতে পারছে, তার বয়স 45 বছর, কিন্তু সে তার কোন ইয়ারে জন্মাইছে সে জানে না, বা তার মনে পড়তেছে না, তার ডেটও মনে নাই, বা সে অ্যাকচুয়ালি জানে না।
এনআইডি তে কি আছে সে জানে না, সে সবসময় তো এনআইডি তে ঘুরবে না, হসপিটালে সব পেশেন্ট তো এনআইডি নিয়ে ঘুরবে না, সে তার বয়স হিসাব করে আপনাকে ডেট অফ বার্থ বলে দিচ্ছে, তাই না? সো ইটস এ ব্যাড প্র্যাকটিস টু, যে এখানে এরকম করে ডেট অফ বার্থ রাখা। কিন্তু ডেট অফ বার্থ রাখলাম, যাদের যাদের ডেট অফ বার্থ আছে তাদের ক্ষেত্রে রাখলাম, যারা দিতে পারবে। আমরা এখানে আরেকটা অপশন রাখতে পারি, এখানে যে ফার্দার 2টা ডেট অফ বার্থ রাখা হয়েছে এখানে লিখে লিখে, এটা একটা ভালো জিনিস। বাট আমরা কি করতে পারতাম যে ডেট অফ বার্থ একটা রেখে আমরা এখানে এজ নামে একটা সিম্পল একটা এজ নামে একটা ফিল্ড দিয়ে দিতে পারতাম। এটার উপকারিতা কি হতো, যারা যারা এখানে তাদের ডেট অফ বার্থ বলতে পারতো না তারা কিন্তু অবশ্যই তাদের এজটা বলতে পারতো, এজটা আমরা এখানে অ্যাসাইন করে নিতে পারতাম, তাই না? তো এটা গেল। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আপনারা কি আমার কথা শুনতেছেন? ক্লাসে আছেন? ক্লাসে মনোযোগ জি স্যার। সবাই একটু রেসপন্স করেন, একজনের রেসপন্সে প্রতিদিন শুনি আমি। জি স্যার। আচ্ছা, ফারহান কি আছেন ক্লাসে? জি স্যার। সৌরভ ভৌমিক? ইয়েস স্যার। আচ্ছা, নীলিমা মিম আপনি আছেন? জি জি আছে। আচ্ছা, নুসরাত সানজিদা? আচ্ছা ঠিক আছে, ওকে। মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, কিছু কিছু জায়গাতে বুঝতে না পারলে বা কোনো আপনারা যদি কোনো কিছু জানেন বা আপনারা যদি কোনো লজিক দিতে পারেন বা কোনো আইডিয়া দিতে পারেন যে হাউ টু সলভ দ্যাট প্রবলেম বা কোয়ালিটি এশিওর করতে পারবেন, যখন আমি কোনো একটা সফটওয়্যার লাইভ সফটওয়্যার দেখাবো তখন আপনারা নিজেরাও কিছু মতামত দিতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, ইউ আর ফ্রি। তখন আমি ওইটা বলে দিব যে হ্যাঁ এখানে দরকার, বা আমি নিজেও একটা ফাইন্ড আউট করতে পারছি, ঠিক আছে? তো রেসপন্স করবেন। তো ডেট অফ বার্থ এর ক্ষেত্রে আমরা কি করলাম যে এখানে নিলাম, এখন এটা তো আমরা এইজ একটা রাখতে পারতাম, এইজ রেখে এখান থেকে একটা সরাই দিয়ে এইজ রেখে আমরা একটা, তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা কি করলাম যে আমরা আমাদের টাস্কটা, আমাদের টেস্টিং যে টাস্ক সেটা আমরা কোথাও আমরা একটা টেস্ট কেসের আন্ডারে এনে সেটা সেই টেস্ট কেসটা আমরা একটা রিপোর্ট আকারে, রিপোর্টের মধ্যে অনেকগুলো টেস্ট কেস রেখে তার মধ্যে টেস্ট কেস আছে তার মধ্যে এটা অ্যাসাইন করে দিয়ে আমরা একটা রিপোর্ট পাঠিয়ে দিতে পারলাম আমাদের নির্ধারিত যেই সেক্টরটা আছে যেখানে গেলে সলভ হবে সেখানে। সেটা হইতে পারে ডেভেলপার সেকশন, বা সেটা হইতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট সেকশন, অথবা সেটা হইতে পারে অন্য কোনো হায়ারার্কিতে। এবার আসলাম হচ্ছে আমরা ব্লাড প্রেসারে। ব্লাড প্রেসার, আচ্ছা ব্লাড প্রেসারে কি আছে? ব্লাড প্রেসারে একটা আইকন আছে, একটা ফিল্ড আছে, ঠিক আছে। আমরা সেখানে কি করলাম যে একটা ব্লাড কত বাই কত, 70/120, বা কারো ব্লাড প্রেসার থাকতে পারে 80/140, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা একটা ব্লাড প্রেসার দিতে পারলাম। লাইক ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে এই ফিল্ডে সবকিছু দিতে হবে। একটা এমন হইতে পারে যে এত কিছু করতে করতে রোগীর বা হচ্ছে পেশেন্টের ধৈর্যই থাকলো না, তখন কি হলো? এগুলা কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো পরে ভবিষ্যতে আপনি এডিটও করতে পারবেন, পরে তাদের কাছে কালেক্টও করতে পারবেন। সো জাস্ট আমাদের ফর টেস্টিং পারপোজ যদি এটা আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের কি মানে কিভাবে করা উচিত বা করলে ভালো হয় বা করলে টাইম সেভ হয়, বা আমরা কোনো একটা ঝামেলার মধ্যে না পড়বো না, বা আমাদের সিস্টেমে কোনো ধরনের কোনো মানে একটা সিস্টেমে একটা স্কেলেবল ডেটা আসবে, ঠিক আছে। সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি টেস্ট করে। তো এরপরে কি হইতে পারে যে আপনার এমন হতে পারে যে আপনার হচ্ছে পেশেন্ট একটা আইডি, তো পেশেন্ট আইডি কি হয়েছে এখানে দেখেন যে একটা 2, এটা কিন্তু আমি দেই না, এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে ডেটাবেজে অ্যাসাইন্ড হয়ে গেছে, এবং এটা 2 একটা লুপের মাধ্যমে যখন ফার্দার প্রতিটা পেশেন্ট ক্রিয়েট করা হবে প্রতিটা একটা করে লুপ বাড়বে। আমরা হয়তো সবাই মোটামুটি সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমরা জানি যে একটু আমরা কিভাবে লুপ গুলা কাজ করে, তারপরে কিভাবে সামনে যায়, একটা অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স কিভাবে কাজ করে, ঠিক আছে। সো সেসব আলোচনা থেকে আমাদের এই আলোচনায় আসি যে পেশেন্ট আইডিটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, ইটস এ গুড থিং। আমরা জেন্ডারটা চুজ করলাম, আমাদের জেন্ডার দেওয়া আছে, তো এটা খুব একটা বিগ ডিল না, দিলে হলো না দিলে না হলো। এনআইডিটা আছে, যদি ইম্পর্টেন্ট থাকে ওই অর্গানাইজেশনের জন্য তাহলে অবশ্যই এটা হার্ড কোডেড থাকবে,
এটাকে দিতে হবে, কিছু একটা আপনি দিলেন, এনআইডি নাম্বার, ওয়েট লাগলে লাগলো, টেম্পারেচার আপনি যদি ওখানে ইনস্ট্যান্ট রিসেপশনে তো সবসময় টেম্পারেচার মাপার জন্য কিছু থাকে না, তো কোনো কোনো সময় দেখা যাবে যে কিছু কিছু জায়গাতে সেই সব অর্গানাইজেশনে টেম্পারেচারটা নিচ্ছে না। তারপরে পেশেন্ট টাইপ, পেশেন্ট কি কর্পোরেট নাকি সেলফ, ঠিক আছে, ম্যাক্সিমাম পেশেন্ট সেলফ আসে, কোনো কর্পোরেটের আন্ডারে আসে না। তো এক্ষেত্রে আমরা কোথায় গেলাম যে সেলফ সিলেক্ট করলাম, দেন আমরা হচ্ছে কার্ড টাইপ কি জিনিস, কার্ড টাইপ হচ্ছে একটা জিনিস যে একটা হসপিটালে একটা পেশেন্ট অনেক দিন ধরে, অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে, তাকে হসপিটাল একটা ডিসকাউন্ট দিবে বা একটা আলাদা কিছু দিবে যাতে তার কস্টিংটা কম আসে, তার জন্য তাকে একটা প্রিমিয়াম গোল্ড বা কোন একটা লেভেলের একটা তাকে কার্ড দিয়ে দিল। সেই কার্ডটা করলে সে ওটিতে, ইনডোরে, আউটডোরে, তারপরে ল্যাবে, ক্লিনিক্যাল টেস্টে অনেক ডিসকাউন্ট পাবে, এমন কোনো কিছু সিলেক্ট করলাম। তারপরে একটা পেশেন্টের যদি কোনো ইমেজ থাকে, দেন পেশেন্টের ইমেজ হচ্ছে এখানে অ্যাসাইন করলাম। দেন মানে ইটস নট ম্যান্ডেটরি, জাস্ট লাইক টেস্ট ফর আওয়ার টেস্ট পারপোজ আমরা দিচ্ছি। দেন আমরা এখানে পেশেন্টের কমপ্লেন্টস, পেশেন্টের কি কি ডিজিজ থাকতে পারে, এখানে আমার অ্যাসাইন করা কিছু ডিজিজ যদি থাকে তাহলে সেগুলো দেখাবে, যদি না থাকে তাহলে দেখাবে না, ঠিক আছে। তারপরে পেশেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার, ইমেইল, ঠিক আছে। তারপরে পেশেন্টের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পেশেন্টটা কি জীবিত নাকি মৃত, অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এভাবে করে যদি আপনি একটা পেশেন্ট আইডি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা পেশেন্ট আইডি ক্লিক করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে অবশ্যই বলছে যে একটা পেশেন্ট কমপ্লেন্টস, মানে পেশেন্টের ডিজিজ একটা করতে। তো আমাদের ডেটাবেজে এখনো কোনো কোনো ডিজিজ বা সম্ভাব্য প্রেডিক্টেবল ডিজিজ যেগুলো অ্যাকচুয়ালি পেশেন্ট কোনো রোগীর হয়, সে ধরনের ডিজিজ গুলো অ্যাসাইন করা নেই, এই জন্য কিন্তু আমি দিতেও পাচ্ছি না। আবার এখানে এসে আমি ক্লিক করলে এটা দেখাচ্ছে যে প্লিজ সিলেক্ট অ্যান আইটেম ইন দ্য লিস্ট, কিন্তু লিস্ট কোথায়, লিস্ট তো নাই, কজ আমি এখনো সিস্টেমে কোনো ডেটা ইনপুট করি নাই, ঠিক আছে। তো যদি আমি অ্যাড পেশেন্ট করি দেন আমাদের পেশেন্ট অ্যাড হয়ে যাবে। সো এটা একটা ইন্টারফেস টেস্টিং, আমরা একটা ইন্টারফেস, আমরা একটা মডিউলের একটা টেস্ট, একটা ছোটখাটো একটা টেস্ট করলাম, এখান থেকে হয়তো বা 2, 3, 4, 5টা টেস্ট কেসেস বের হয়ে যাবে, ঠিক আছে। 4-5টা মানে একটা টেস্ট কেসের মধ্যে 4-5টা ইনগ্রেডিয়েন্টস বা টেস্ট টাইপস বা কি বলা যায় প্রবলেমস, ইস্যুস চলে আসবে। আপনি একটা টেস্ট কেসের মধ্যে, কয়েকটা টেস্ট কেসের মধ্যে আপনি ডিজাইন করতে পারবেন, সেগুলো আপনি রিপোর্ট আকারে লিখবেন। কিভাবে লিখবেন, রিপোর্টের ফরম্যাট একটা পাঠিয়ে দিব আপনাদেরকে, আপনারা দেখে নেবেন যে কিভাবে একটা ম্যানুয়াল টেস্টে একটা রিপোর্ট বানাই, ঠিক আছে। সো এইটা দেখে আপনি কোথায় গেলেন, আপনি মুভ ফরওয়ার্ড করলেন কি পেশেন্ট লিস্টে, অ্যাড পেশেন্ট দিলে আপনাকে সোজা নিয়ে গেল পেশেন্ট লিস্টে, বা আপনি ক্লিক করলেন, করার সাথে পেশেন্ট লিস্টে আসলো। পেশেন্ট লিস্টে আসার পরে আপনি দেখতেছেন উপরে আছে পেশেন্ট লিস্ট, পেশেন্ট আছে, পেশেন্টের নাম আছে, পেশেন্টের আইডি আছে, ঠিক আছে, পেশেন্টের টাইপ আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যাটাগরিজ আছে, তারপরে হচ্ছে পেশেন্ট কবে পেশেন্ট আইডিটা তৈরি করা হয়েছিল, কত তারিখ থেকে কত তারিখ, ফর্ম থেকে টু সার্চ করতে পারবেন আপনি এখানে, ঠিক আছে, করলে চলে আসবে। তো এখানে একটা পেশেন্ট আইডি তৈরি করা আছে, একটা ক্যাশ পেশেন্ট তৈরি করা আছে। তো এই যে পেশেন্টটা তৈরি করা আছে, আপনি যে চেক করলেন যে পেশেন্টের, এখানে ক্লিক করলেন যে কি কি আছে, 3 ডটে ক্লিক করলে আমরা দেখলাম পেশেন্টের ইনফরমেশন ভিউ, ক্লিনিক্যাল এক্সাম, হিস্ট্রি, এডিট করার সিস্টেম, ডিলিট করার সিস্টেম, মোটামুটি ক্রাউড অপারেশনের যা যা আছে এখানে সবই আছে, ঠিক আছে, সবগুলাই আছে বিভিন্ন নামে। ভিউতে হচ্ছে আপনি ডাটা রিটাইপ করে, ডেটাবেস থেকে রিটাইপ করে আসতেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ক্লিনিক্যাল এক্সামও তাই, হিস্ট্রি গুলাও তাই। এডিটের মধ্যে আপনি আপডেট করতে পারছেন একটা সিস্টেমকে, ডিলিট অপশনে ডিলিট করতে পারছেন। সো ক্রাউড অপারেশনের সবগুলাই কিন্তু এখানে অ্যাভেলেবেল, আপনি এক এক করে টেস্ট করতে পারেন। আপনি ভিউতে ক্লিক করলেন, দেখলেন যে কি কি আছে, যে এখানে তার যা ইনফরমেশন দিয়েছিল সবগুলো আছে, যেসব ইনফরমেশন গুলো দেয় নাই সেগুলো ফাঁকা আছে, ঠিক আছে। আপনি এখানে দেখলেন, দেখার পরে আপনি আবার চলে গেলেন যে আপনি একটা আপনার রিপোর্ট, আপনার একটা ওইটা লাগবে, ওটা প্রিন্ট করতে চাচ্ছেন, তো এটা প্রিন্ট অপশন এখানে কাজ করছে না। আপনি বলতে পারেন যে প্রিন্ট অপশন কাজ করছে না কেন, একটা পেশেন্টের আইডি যে একটা ফর্ম আছে সেটা আমি চাচ্ছি। তো এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে, তো এই প্রিন্ট অপশনটা কাজ করছে না এখানে, এটা আপনি একটা স্ক্রিনশট নিলেন যে এখান থেকে প্রিন্ট অপশনটা কাজ করছে না, এখানে প্রিন্ট করলে একটা রিপোর্ট জেনারেট হবে, পেশেন্টের নাম, আইডি, এই সবগুলোর বৃত্তান্ত, সেটা আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করে নিতে পারবো। এটা একটা আপনার টেস্ট কেসে আপনি বসাতে পারলেন, এটা একটা টেস্ট ইস্যু থাকতে পারে।
ঠিক আছে, বা উপরে আপনি পেশেন্ট নেম দিয়ে সার্চ দিলেন, কিন্তু এই যে একটা আসছে, আর কোনো পেশেন্ট অ্যাসাইন করা নাই, তো আপনি হচ্ছে পেশেন্ট আইডি দিয়ে বা পেশেন্ট নেম দিয়ে সার্চ করলেন, বাট এখানে আসলো না, ঠিক আছে, বা আইডি দিয়ে সার্চ করলেন আসলো না, তো সেটা একটা বাগ হইতে পারে, ঠিক আছে, কাজ করতেছে না এই ফিল্ডটা ঠিকঠাক, অথবা এই ফিল্ডটা সার্চিং কাজ করতেছে না, টাইপ সিলেকশন কাজ করতেছে না, ড্রপ ডাউন মেনু আসছে না, ক্যাটাগরি মেনু আসছে না, মেনুগুলো আসছে না, ঠিক আছে, তো এই যে এটা ওপেন হচ্ছে না, ঠিক আছে, বা এই সার্চ বাটন কাজ করছে না, ঠিক আছে, রিলোড বাটন কাজ করতেছে না, ঠিক আছে, এই বা এখানে উপরে আছে অ্যাড বাটন, আছে অ্যাড বাটন কাজ করছে, অ্যাড বাটনে গেলে আবার নিউ পেশেন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এভাবে আপনি কিন্তু টেস্ট গুলা করতে পারবেন। কার্ড হোল্ডার আছে, কার্ড হোল্ডারের মধ্যে এখানে কার্ড নাম্বার, টাইপ, কার্ড হোল্ডার নেম, মোবাইল নাম্বার, স্ট্যাটাস, অ্যাকশন দেওয়া আছে। আর এখানে কোনো কার্ড হোল্ডার নেই, আপনি একটা কার্ড হোল্ডার বানাতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা কার্ড মনে করেন একটা কার্ড হোল্ডার বানায় ফেললেন, এখানে ক্লিক করে একটা মোবাইল নাম্বার কোনো একটা দিলেন, ঠিক আছে, তারপরে এখানে ইস্যু একটা ইস্যু, যেদিন আপনি ইস্যু হয়েছে সেই কার্ড হোল্ডারের এই জিনিসটা, সেদিন একটা ইস্যু করে দিলেন, এই তারিখটা করে দিলেন, এক্সপায়ার ডেট করে দিলেন, মনে করেন 10, আরো একটা এক্সপায়ার ডেট দিলেন, হ্যাঁ, কার্ডে যদি কোনো একটা প্রাইস থাকে দিলেন, ঠিক আছে, কার্ডের একটা নাম্বার দিয়ে দিলেন, তারপরে মনে করেন কার্ডের একটা টাইপ আছে, ডিফল্ট আছে, আপনার যদি টাইপ দেওয়া থাকে তো দিয়ে দিলেন, প্রিমিয়াম, গোল্ড, ঠিক আছে, বা লাইক স্পেশাল কাস্টমার, ঠিক আছে, এভাবে দিলেন, একটা ব্লাড গ্রুপ ইয়ে করলেন, এখান থেকে একটা পেশেন্ট আপনি এখান থেকে একটা এখানে ক্রিয়েট করে আপনি একটা কার্ড বানায় ফেললেন, ঠিক আছে, এই যে একটা কার্ড বানায় ফেললেন, এই যে কার্ডটা বানালেন, এই যে এখানে যে ক্লিকটা দিলেন, এই যে এখানে ক্লিকটা দিলেন, এখানে এই যে ক্লিকটা দিলেন, এটা দিয়ে মনে করেন আপনি টেস্ট করলেন যে একটা কার্ড হোল্ডার ঠিকঠাক মতো অ্যাসাইন হচ্ছে কিনা, যেমন ক্রিয়েট পেশেন্ট থেকে আমরা পেশেন্ট লিস্টে গিয়েছিলাম, আমরা দেখতেছিলাম ওভাবে। কার্ডের টাইপ ছিল না তখন, কারণ কার্ডের টাইপটা তৈরি করা হয় নাই, ঠিক আছে, কার্ডের একটা টাইপ তৈরি করা আছে, সেটা হচ্ছে ডিফল্ট। তো ডিফল্টের এটা এখানে কি আছে, এখানে একটা এডিট বাটন আছে, আপনি এডিট বাটনে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার কার্ডটাকে এডিট করা যাচ্ছে, যে পেশেন্টের অ্যাডমিশনের ক্ষেত্রে কত পার্সেন্ট ডিসকাউন্ট, সিট কেবিন, আউটডোর, ওটি, সার্ভিস, হ্যাঁ, এখান থেকে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন, দিয়ে কার্ডে অ্যাড করতে পারবেন, এই আপডেট বাটন কাজ করে কিনা, ঠিক আছে, এগুলা সবকিছু আপনাকে দেখতে হবে, কোনো ইরর আসে কিনা, ঠিক আছে, ঠিকঠাক মতো। ক্লিনিক্যাল যে ক্যাটাগরিজ আছে তার মধ্যে অল ক্যাটাগরিজ এর মধ্যে গেলে আমরা কিছু ক্লিনিক্যাল ক্যাটাগরি দেখতে পেতাম, কিন্তু সেগুলো নাই। আমি যদি চাই এটা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে একটা দিলাম যে একটা ক্লিনিক্যাল ক্যাটাগরিজ এর মধ্যে আমরা একটা দিলাম যে এক্স-রে, সাপোজ কথার কথা, এটা হচ্ছে চেক নাও, একটা স্ট্যাটাস দিলাম, দিয়ে সেভ করলাম, করলে আমরা দেখলাম যে এটা একটা এক্স-রে অ্যাড হয়ে গেল এখানে, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এখন অ্যাড তো করে ফেলছি, আমরা কি এডিট করতে পারবো? এডিট বাটনে ক্লিক করলাম, পারলাম। এখন যদি ডিলিট বাটনে ক্লিক করি, ডিলিট কাজ করবে? করছে, ডিলিট হয়ে গেছে, ওকে, এটা ডান, টেস্ট ডান। সো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে লিখতে হবে, টেস্ট কেস বানাতে হবে যে এগুলা কিন্তু ডান হয়ে যাচ্ছে, যেগুলো আমরা করে আসছি সেগুলাও আমাদেরকে টেস্ট কেসে লিখতে হবে, যেগুলো আমরা ইস্যু পেয়েছি সেগুলো আমাদেরকে মার্ক করে টেস্ট কেসেস বানাতে হবে, যেটা ওকে ওকে হচ্ছে, ডান, ঠিক আছে, এটার স্ট্যাটাস ঠিক আছে। যেগুলো টেস্ট করতে হবে সেগুলো প্রায়োরিটি লেভেল সিলেক্ট করতে হবে। কিভাবে করে আমি এটা আমার রিপোর্ট পাঠালে আপনারা আরো বেশি ভালো ধারণা পাবেন, ভালোভাবে ভিজুয়ালাইজ হবে যে কিভাবে একটা রিপোর্ট আপনারা বানাবেন এখান থেকে। আপাতত তো বুঝতে পারছেন না যে ম্যানুয়াল টেস্ট করতে কিন্তু অনেক মানে মানে কি বলা যায়, ভেবে চিন্তা করে অ্যাকচুয়ালি আপনাকে ওইভাবে সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করতে হয়, সিস্টেম ডিজাইনিংটাও কিন্তু এখানে চলে আসে। একটা বিজনেস সামারি অনুযায়ী কিভাবে আগাতে হয়, রিকোয়ারমেন্টস গুলো অনুযায়ী, সেগুলো কিন্তু টুকটাক একটা মডিউল দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন, তাই না? আজকে আমরা কি সবাই বুঝছি? কোনো রেসপন্স নাই? স্যার বুঝতে পারছি, বাট একটা রিপোর্ট দেখলে ভালো ছিল আর কি। আচ্ছা, রিপোর্ট আমরা দেখাবো, আপনাদেরকে রিপোর্টটা সেন্ড করে দিব। আজকে যেহেতু দেখালাম একটা মডিউল যে কিভাবে ছোটখাটো ম্যানুয়াল টেস্টিং গুলা করে, আমরা ম্যানুয়াল টেস্ট রিপোর্ট একটা বানাই দেখাই দিব, আপনাদেরকে পাঠাই দিব। আর হচ্ছে সেগুলার ডকুমেন্টেশনটাও পাঠাই দিব ওটার সাথে, আপনারা দেখবেন যে কিভাবে রিপোর্ট বানাই, কিভাবে লিখে টেস্ট কেস গুলা কিভাবে বসাই, বা সিম্পলি ম্যানুয়াল টেস্টের ক্ষেত্রে তো অনেক কিছু লাগে না, কিভাবে আমরা রিপোর্ট লিখি বা রিপোর্ট লিখে কোথায় অ্যাসাইন করি, সেগুলা হচ্ছে আমরা দেখাই দিব, পাঠাই দিব।
আপনারা একটু দেখে নিন, হ্যাঁ, কষ্ট করে। দেন কোনো ইস্যু পাইলে, কোনো সব জিনিস বুঝতে না পারলে নেক্সট দিন আমরা রিপোর্টটাকেও শো করবো, যে রিপোর্টের মধ্যে কি কি আছে, রিপোর্টের মধ্যে কি কি জিনিস আমরা দিয়েছি বা দিব, সেগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ওরিড হওয়ার কিছু নেই, আমরা আপনাদেরকে রিপোর্টটাও দেখাবো। তো এরপরে হচ্ছে একটা মডিউল গেল, আমরা এটা টেস্ট না করি, না করি। তো একটা মডিউল টেস্ট করলাম, এইদিকে কিছু জিনিসপত্র আমরা দেখলাম যে আছে, সমস্যা আছে। আমরা যদি অন্য কোনো মডিউল টেস্ট করতে যাই, আমরা অনেক কিছু দেখবো। লাইক আমরা যদি আউটডোরে যাই, আউটডোরে যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করি, সেখানে ওই যে চলে আসবে যে একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। আচ্ছা, ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা যে পেশেন্টের নাম যেটা আছে, ওখানে ক্যাশ পেশেন্ট লেখা ছিল, পেশেন্টের নাম লিখে সার্চ করলে চলে আসবে, যা যা ছিল ইনফরমেশন টুকটাক অলরেডি অ্যাসাইন্ড হয়ে যাবে, ডক্টর চুজ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা পেশেন্টের টাইপ, এজ, ব্লাড প্রেশার, এগুলো সবই মোটামুটি যেগুলো যেগুলো লাগে সেগুলো দিয়ে একটা বুকিং দিতে পারবো ডক্টরের। ঠিক আছে, অনলাইন থেকে যদি কোনো বুকিং আসে সেটা এখান থেকে এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যতগুলো অ্যাপয়েন্টমেন্টস আছে এখানে সব লিস্ট আকারে চলে আসবে। এখানে কিছু জায়গা আছে উপরে এটারে, এগুলা ঠিকঠাক কাজ করতেছে কিনা, ঠিক আছে, এগুলো আমরা চেক করতে পারবো অ্যাজ ইট ইজ একটা করে। সব প্রতিটা মডিউলই মোটামুটি এরকম কম বেশি অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমরা এইভাবে আস্তে আস্তে টেস্ট করব এবং সেটাকে অবশ্যই একটা বিজনেস মডিউলের উপরে মানে আমরা মডিউলকে ফলো করে আমরা সেগুলা টেস্ট করব। ঠিক আছে, সো আজকে রিপোর্টটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। রিপোর্টটা আপনাদের জন্য প্রিপেয়ার করা হয় না এখনো। রিপোর্টটা প্রিপেয়ার করে যে কিভাবে একটা টেস্ট কেস গুলাকে সাজায় গুছায় কিভাবে আপনাদেরকে রিপোর্ট লেখা শেখাতে হয়, সেটা আমি রিপোর্টটা সেন্ড করবো এবং সেটা কিভাবে লিখতে হয় বা আমরা লিখবো, সেগুলা নেক্সট ক্লাসে শুরুতে আমরা দেখাই দিব। আমার আপনাকে সেন্ড করবো একটা ডেমো রিপোর্ট লিংক বা ডেমো রিপোর্টের একটা ফাইল আপনাদেরকে সেন্ড করব। আপনারা সেটা দেখে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। নেক্সট ক্লাসে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা জিরাতে মুভ করবো। জিরা, যেহেতু জিরা নিয়ে আলোচনা করলাম, জিরা এনভায়রনমেন্ট আমরা জানবো কিভাবে একটা জিরা দিয়ে একটা রিয়েল লাইফ কোনো ইস্যুস প্রবলেম ফাইন্ড আউট করে কিভাবে একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা আমাদের টেস্ট যেসব ইস্যু গুলো আছে সেগুলা সলভ করতে পারি, সেগুলা আমরা অ্যাসাইন করতে পারি, আমরা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে পারি, এগুলো আমরা দেখব। তো এই ছিল আজকের মোটামুটি স্যার নেক্সট ক্লাস কি অনলাইন হবে না অফলাইন? নেক্সট ক্লাস অফলাইন হবে। আপনারা তো হচ্ছে আমরা তো চাচ্ছিলাম আপনাদেরকে একদিন আপনারা আসেন আমাদের কোম্পানিতে, আপনারা আসেন, দেখা করেন, কথা বলেন, কিছু জিনিস এনভায়রনমেন্ট দেখেন, আমরা কিভাবে কাজ করি সেগুলা দেখেন, এবং সেখানে একটা ক্লাসের অ্যারেঞ্জ করি, অথবা অল্প স্বল্প কিছু জিনিস, কিছু টপিক আমরা এখানে দেখলাম আমাদের কোর্স মডিউলের মধ্যেই। তো সেটার জন্য আমরা চাচ্ছিলাম যে হয়তোবা নেক্সট উইকটা বেটার হয়, নেক্সট উইকে করলে। জি স্যার, নেক্সট উইকে বেটার হবে আই থিংক। হ্যাঁ, নেক্সট উইক, কারণ মে ডে পড়ছে বৃহস্পতিবারে, তারপরে হচ্ছে আপনার বুধবার টুয়েসডে। আজকে তো মেবি আজকে কয়বার মানে কি বার ছিল আজকে? টুয়েসডে। হ্যাঁ, তো এর মধ্যে আমার ক্লাস হচ্ছে শনিবারে। হ্যাঁ, শনিবারে যদি নাও হয়, আমরা নেক্সট টুয়েসডে হয়তোবা আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা আসেন, আপনারা দেখেন, যারা যারা আসবেন তাদেরকে নিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম বা কথা বললাম, আমাদের কিছু টুলস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম। ঠিক আছে, আমাদের এমপ্লয়িজ যারা আছে তারা কিভাবে কাজ করে, কি করে, ডেভেলপার এন্ডে কি ধরনের কাজ করে, তারা কি নিয়ে কাজ করে, কিভাবে কোন এনভায়রনমেন্টে কাজ করে, কিছু কিছু বিজনেস লজিক, এগুলো আমরা জানলাম। আমাদের আরো কিছু সফটওয়্যার আছে, আমাদের অনেক টাইপের সফটওয়্যার আছে। আজকে আপনাদেরকে ইআরপি দেখালাম, এইচআরএম আছে, আমাদের ডরমিটরি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমাদের মোটামুটি অনেক বড় বড় প্রজেক্ট আছে
যেগুলা অনেক আগে হয়েছে এখন চলছে, ঠিক আছে, অথবা সেগুলার এখন মেনটেনেন্স চলছে, সেগুলোর সম্পর্কে কিছু কিছু আইডিয়া আপনারা জানলেন, শিখলেন, ঠিক আছে, খুব ভালো লাগবে। আমরা আপনাদেরকে সেটা সময় তারিখটা অবশ্যই তো আমি বলে দিলাম যে নেক্সট উইকের টুইসডে হলে ভালো হয়। আর সময়টা কখন আসবেন, যদি আপনারা ফ্রি থাকেন, যে হয়তো বা অনেকেই জব হোল্ডার হইতে পারেন, অনেকেই ইন্টার্নশিপ করছেন, প্রথম ক্লাসে জানলাম, তো সেই সময়টা ম্যানেজ করে যদি আসতে পারেন ভালো হয় অনেক আমাদের। তো এই তো। আর নেক্সট ক্লাসে আমি হয়তো কালকের মধ্যে হয়তো গ্রুপে একটা এখানে যে অথরাইজেশনে আছেন আপু, আপনি হচ্ছে ওনাদেরকে একটু সেগুলো ইয়ে করে দিন, আমি গ্রুপে দিয়ে দিব একটা রিপোর্ট, আপনারা চেক করে নিন, একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম রিলেটেড একটা রিপোর্ট আপনাদেরকে দিয়ে দিব, সেটা আপনারা চেক করে নেবেন সবাই, একটু মোটামুটি দেখবেন, প্র্যাকটিস করবেন। আমি কিছু না বুঝলে আমি নেক্সট ক্লাস শুরু করবো এই রিপোর্টটা কিভাবে আমি তৈরি করছি, বা আমি কিভাবে একটা টেস্ট কেস লিখছি, সেগুলোকে সেগুলো থেকে ইস্যুস ফাইন্ড আউট করছি, সেগুলোর প্রায়োরিটি লেভেল গুলা সিলেক্ট করছি, ঠিক আছে, এবং সেগুলা আমি কোথায় কানেক্ট করব এবং কোন কোন ডিপার্টমেন্টে সেগুলো দিব, এবং তারপরে আমরা মুভ করব জিরাতে। জিরা নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের ম্যানুয়াল টেস্টের দরকার ছিল, একটা ম্যানুয়াল কিভাবে একটা ইন্টারফেস টেস্ট করে, মোটামুটি একটা ছোটখাটো একটা আইডিয়া না হলে আমরা অটোমেটেড টেস্টের দিকে আগাতে পারছিলাম। তো আমরা ওটা দেখলাম, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আমাদের ক্লাসের মধ্যে আমরা অন্য সময়ও ম্যানুয়াল টেস্ট করব, এবং সেখান থেকেও আমরা টেস্ট রিপোর্ট জেনারেট করব। আর মেইনলি আমাদের কোর্স ফোকাস থাকবে অটোমেটেড টেস্টিং এর ক্ষেত্রে। অটোমেটেড টেস্টিং গুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ম্যানুয়াল টেস্ট তো ইউজার এন্ডে মোটামুটি আপনারা সবাই টেস্ট করতে পারবেন, আমি যতটুকু আমার মনে হয়। তারপরেও আমি নিজেও আপনাদেরকে টেস্ট করবো যে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু পাচ্ছেন ম্যানুয়াল টেস্টিং করতে। আমরা হয়তো একটা ডেমো রিপোর্ট টেস্ট, একটা রিয়েল প্রবলেম দিয়ে আমরা টেস্ট রিপোর্ট আপনাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক করে আনতে বলবো, এবং সেটা হয়তো ইভালুয়েট করবো আমরা। আপনাদের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপলোড করে দিবেন অ্যাজ অ্যান অ্যাসাইন টাস্ক। তো আগে আমরা রিপোর্টটা শিখি, জানি, তারপর হচ্ছে সেটা আমরা অ্যাসাইন করে দিব, এবং বুঝতে পারবো অ্যাকচুয়ালি আপনারা কতটুকু বুঝতে পারছেন, এতটুকু জানতে পারবো। আমাদেরকেও তো হয়তো বা রিপোর্ট করা লাগবে যে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু জানছেন, বুঝছেন, আমাদের পড়ানোর কোয়ালিটিটা কেমন, বা সেটা ফিডব্যাক কেমন, বা সেটা কতটুকু অগ্রগতির দিকে যাচ্ছে। সামনে অটোমেটেড টেস্টিং আসছে, অনেকগুলা টুলস আসছে, রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আসছে, আমরা হয়তো কোড বেস কিছু সেকশনেও চলে যাব, র কোডের মধ্যেও আমরা হাঁটাহাঁটি করব, সেগুলাও টেস্ট করব, ঠিক আছে। সো বাগস আসবে, বাগস ফিক্স তো আমাদের করার কাজ না, বাগ ফিক্সিং এর যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করব। সো সেগুলো মোটামুটি আমরা জানবো, বুঝবো, শিখবো। তো কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে, আজকের টপিক গুলা নিয়ে, বা কোনো ফার্দার কোয়েরি আছে? যদি থাকে বলতে পারেন। হ্যালো হ্যালো স্যার নেই। না স্যার নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো যদি কোনো প্রবলেম হয় আমি রিপোর্টটা পাঠাবো, যদি কিছু না বুঝতে পারেন ক্লাসের আগেই আমি নিজেই গ্রুপে সেটার সলিউশন দিয়ে দিব, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। আমি রিপোর্টটা কালকেই সেন্ড করবো, সেটা দেখে যদি কিছু জায়গায় না বুঝেন আমাকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন, ইস্যুস লিখে গ্রুপের মধ্যে। গ্রুপটা তো এটার জন্যই, তো আমরা ওখান থেকে ফাইন্ড আউট করে কিছু জিনিসে আমরা রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নাই। তারপর নেক্সট ক্লাসে যা বুঝেন নাই আমাদেরকে একদম হাতে কলমে ধরে একটা রিপোর্ট বানানো কিভাবে বানায় এটা শিখাই দিব প্রথম ফার্স্ট 30 মিনিটস এর মধ্যে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আসসালামু আলাইকুম।